commonly used pesticides for controlling insects, mites and rodents. তোমরা টুটু থেকে আমি তোমাদের ক্লাস নিয়েছিলাম থিওরি। জি স্যার। তাহলে আমাকে চেনো, আমি প্রফেসর ডক্টর গোপাল দাস। আমি তোমাদের প্রথম যে চ্যাপ্টারটি স্টাডি 1, স্টাডি অফ কমনলি ইউজড পেস্টিসাইডস ফর কন্ট্রোলিং ইনসেক্টস, মাইটস এন্ড রোডেন্টস, অর্থাৎ একজন এন্টোমোলজিস্ট হিসাবে তুমি টুটুতে এন্টোমোলজি পড়েছো, থ্রিটুতে এন্টোমোলজি পড়তেছো, পুরানে পড়বা, তারপরে চাকরিতে যাবা। একজন এন্টোমোলজিস্ট হিসাবে এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট chapter for applied entomology. একটু মনোযোগ সহকারে শুনবা। Study of commonly used pesticides for controlling insects, mites and rodents. এখন প্রথম জিনিসটা হচ্ছে স্যার একটা কথা ছিল, স্যার ক্লাসগুলো যদি রেকর্ড করা হতো তাহলে একটু ভালো হতো, অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম করে। থ্যাংক ইউ স্যার। ওকে, হোয়াট ইজ ইনসেক্ট? তোমরা ক্লাস 2 তে শিখেছো হোয়াট ইজ ইনসেক্ট, এটি তোমরা জানো। হোয়াট ইজ মাইট এবং রোডেন্ট, এই তিনটি জিনিস। তবে আমাদের সবচেয়ে যে এনিমি, সবচেয়ে বড় এনিমি হচ্ছে ইনসেক্ট, তারপরে মাইট, তারপর হচ্ছে রোডেন্ট, দ্যাট ইজ ভার্টিব্রেট। সো হোয়াট ইজ ইনসেক্ট? An arthropod animal under the class Insecta which bears 3 pairs of legs, 2 pairs of wing and body divided into 3 distinct regions: head, thorax and abdomen. এটি হচ্ছে ইনসেক্টের সংজ্ঞা। এটি একেবারেই বেসিক সংজ্ঞা। এটি সারা জীবনে তোমাকে মনে রাখতে হবে। তুমি টুটু থেকে শুরু করেছো, যতদিন পর্যন্ত এন্টোমোলজি করবা, ফিল্ড লেভেলে যাবা, তোমাকে এই সংজ্ঞাটা মনে রাখতে হবে। দিস ইজ বেসিক ডেফিনিশন। স্যার আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। আস্তে শোনা যাচ্ছে? জি স্যার। এখন শোনা যায়? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন দেখো, আমি জাস্ট একটু ব্যাকে যাচ্ছি, একটু রিভিউতে যাচ্ছি। তোমাদের টুটুকে আমি স্মরণ করে দিতে চাচ্ছি। আমাদের যে ইনসেক্ট আছে তাদের একটি ক্লাস আছে যেটাকে আমরা বলে থাকি ইনসেক্টা। মনে আছে? ইনসেক্টের যে ক্লাস সেটাকে আমরা বলে থাকি ইনসেক্টা। সাব ক্লাস আছে দুটো, একটি টেরিকোটা আর একটি হচ্ছে টেরিকোটা। এই টেরিকোটাতে 4টি অর্ডার আছে: থাইসানুরা, ডিপ্লোরা, ফ্রোটিউরা, কলেনুরা। টেরিকোটাতে 25টি অর্ডার আছে। এই 25টি অর্ডারকে আমরা দুটি ডিভিশনে ভাগ করি, একটি হচ্ছে এন্ডোপটেরিকোটা আর একটি হচ্ছে এক্সোপটেরিকোটা। এন্ডোপ এবং এন্ডোপ আমরা বুঝি, সেটি হচ্ছে the origin of wing disc, ডিস্কটি কোথা থেকে উৎপন্ন তার উপর ভিত্তি করে। এন্ডোপটেরিকোটাতে 9টি অর্ডার আছে, ভেরি ইম্পর্টেন্ট, এবং এক্সোপটেরিকোটাতে 16টি অর্ডার আছে। এবং এন্ডোপটেরিকোটা তুমি যখন ফিল্ড লেভেলে যাবা বা এই এন্টোমোলজি রিলেটেড চাকরি করবা বা যেখানে তোমার এই নলেজকে অ্যাপ্লাই করার সুযোগ আছে, সেখানে তোমাকে আসলে এই বেসিক জিনিসগুলো মনে রাখতে হবে। যেমন এন্ডোপটেরিকোটা 9টি অর্ডার আছে। এই অর্ডারে এখানে কি অর্ডার আছে সেটি তোমরা জানো, সেটি তোমাদের হয়তো পুরনো নোট আছে বা তোমরা মনে করবে সেগুলি। 16টি অর্ডার আছে এক্সোপটেরিকোটাতে, সেখানে কি অর্ডার আছে সেটি মনে রাখতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এন্ডোপটেরিকোটাতে যে মেটামরফোসিস সেটি কমপ্লিট, এক্সোপটেরিকোটাতে মেটামরফোসিস ইনকমপ্লিট। মেটামরফোসিস কমপ্লিট এবং ইনকমপ্লিট, এবং এখানে যেখানে মেটামরফোসিস কমপ্লিট এখানে 4টি স্টেজ আছে: এগ, লার্ভা, পিউপা, অ্যাডাল্ট। ওখানে আছে 3টি স্টেজ: এগ, নিম্ফ, অ্যাডাল্ট। এখন এন্ডোপটেরিকোটাতে ধরো একটি ইম্পর্টেন্ট অর্ডারের নাম যদি আমি বলি, ল্যাপিডোপ্টেরা, এবং তার যে ম্যাচিউর স্টেজ আছে সেটাকে কি বলে? ক্যাটারপিলার। অর্থাৎ ল্যাপিডোপ্টেরাতে যে ইম্যাচিউর স্টেজ আছে সেটাকে আমরা বলে থাকি ক্যাটারপিলার। 4টি স্টেজের মধ্যে শুধুমাত্র লার্ভাল স্টেজটি ক্ষতি করে থাকে, অর্থাৎ ক্যাটারপিলার ক্ষতি করে। The adult is এবং এক্সোপটেরিকোটাতে যেগুলো আছে সেখানে 3টি স্টেজ আছে: এগ, নিম্ফ এবং অ্যাডাল্ট। এখানে নিম্ফ এবং অ্যাডাল্ট, এখানে নিম্ফ এবং অ্যাডাল্ট, এই দুটোই কিন্তু ক্ষতি সাধন করে থাকে। এই জন্য মনে রাখতে হবে, আমরা যখন ইনসেক্টিসাইড, তোমার চ্যাপ্টারটার দিকে খেয়াল রাখতে হবে, আমরা পেস্টিসাইড সম্পর্কে এখানে আলোচনা করব।
তিনটির উপরে, একটা হচ্ছে ইনসেক্ট আছে, মাইট আছে এবং রোডেন্ট আছে। সুতরাং তুমি যখন পেস্টিসাইড বা ইনসেক্টিসাইড অ্যাপ্লাই করতে যাবা, তোমাকে অনেকগুলো জিনিস বিবেচনা করতে হবে। কোন ইনসেক্ট, তার কয়টি স্টেজ আছে, কোন স্টেজ ক্ষতি করে, সেটি এক্সটার্নাল না ইন্টারনাল, বিভিন্ন জিনিস তোমাকে বিবেচনা করে তোমাকে পেস্টিসাইড বা ইনসেক্টিসাইড তোমাকে সেখানে সাজেস্ট করতে হবে। এটা এমন নয় যে আমার মাথা ব্যথা করলো আমি প্যারাসিটামল খেলাম, এটা ইনসেক্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ ইনসেক্ট এক একটি এক এক ধরনের, হাজার হাজার ইনসেক্ট স্পিসিস আছে। এখানে দেখো আছে হচ্ছে যেমন ক্যাটারপিলার, আমরা বলি ল্যাপিডোপ্টেরান, যেগুলো আছে ক্যাটারপিলার, গ্রাফ আছে, কোলিওপ্টেরান, ম্যাগট আছে, এবং এখানে ইম্পর্টেন্ট দুটি অর্ডার হচ্ছে হেমিপটেরা এবং অর্থোপটেরা। এক্সোপটেরিকটার মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট দুটি অর্ডার হচ্ছে, একটা হচ্ছে হেমিপটেরা এবং আরেকটা হচ্ছে অর্থোপটেরা। হেমিপটেরা যখন আমি বলি, হেমিপটেরা যখন বলবো তখন তোমাকে বুঝতে হবে যে এই অর্ডারের ইনসেক্ট গুলোর বৈশিষ্ট্য কি কি, এখানে কি কি ইনসেক্ট আছে। তোমরা টুটুতে মনে আছে কিনা, গ্রিন লিফ ওপার, ব্রাউন প্লান্ট ওপার, অ্যাফিড, তারপর হচ্ছে তোমার স্কেল ইনসেক্ট, মিলিবাগ, জেসিড, অনেক ইনসেক্ট আছে যাদের স্টাইলেট আছে এবং স্টাইলেটের মাধ্যমে প্লান্ট থেকে সেলসে সাক করে নেয় এবং একটা সময় বার্নিং সিম্পটম তৈরি হয় এবং প্লান্টটি মারা যায়। হেমিপটেরা বলার সাথে সাথে অর্থাৎ অনেকগুলো জিনিস জড়িত। অর্থাৎ তুমি যখন ইনসেক্টিসাইড সাজেস্ট করবা, পেস্টিসাইড যখন সাজেস্ট করবা, তখন তোমাকে মুহূর্তের মধ্যে চলে যেতে হবে, মাথায় নিয়ে আসতে হবে এটা এই অর্ডার, এটা এই ইনসেক্ট, এটা মাউথ পার্টস, এটা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপরে তুমি ইউ ক্যান সাজেস্ট, ইউ ক্যান প্রেসক্রাইব ইনসেক্টিসাইড অর পেস্টিসাইড এগেইনস্ট ইনসেক্ট। তুমি যদি ইনসেক্টই না চিনো, আমি পরে আসতেছি, সেখানে একটা ইন্টারঅ্যাকশন আছে, আমি ব্যাখ্যা করব। ইনসেক্ট যদি না চিনো তাহলে তোমার ভুল ইনসেক্টিসাইড দেবে, ভুল ইনসেক্টিসাইডে তুমি আশানুরূপ ফলাফল ফিল্ড থেকে পাবে না। এই জন্য আমি জাস্ট এটি দেখানোর অর্থ হচ্ছে তুমি টুটুতে যেগুলো করেছো সেগুলো জাস্ট একটু রিভাইজ করা। অর্থাৎ ইনসেক্টটা টেরিকোটা, এখানে 29 অর্ডার আছে। আমরা জানি ক্লাস ইনসেক্টটাতে 25টি অর্ডারের মধ্যে 9টি অর্ডার হচ্ছে অ্যান্ড্রোপটেরিকোটা এবং 16টি অর্ডার হচ্ছে এক্সোপটেরিকোটা। কোন ইনসেক্টের বৈশিষ্ট্য কেমন, কয়টা স্টেজ আছে, তোমাকে এই জিনিসগুলো অবশ্যই তুমি যখন ইনসেক্টিসাইড বা পেস্টিসাইড প্রেসক্রাইব করবা তোমাকে সেটি মাথায় রাখতে হবে। মাইট খুবই ছোট একটি অ্যানিমেল, a minute or microscopic arthropod animal under the class Arachnida, which has 4 pair of legs and body divided into 2 regions, prosoma and opisthosoma. ইনসেক্ট আমরা দেখেছি তিনটি অংশে বিভক্ত, হেড, থোরাক্স এন্ড অ্যাবডোমেন। এখানে ক্লিয়ারলি দুটি অংশে বিভক্ত, সামনের অংশটিকে আমরা বলি প্রোসোমা, পিছনের অংশটিকে আমরা বলি অপিস্থোসোমা। আর রোডেন্ট হচ্ছে এবং রোডেন্ট যেটি আছে সেটি হচ্ছে, এটি এখন বাংলাদেশের একটি উদ্যমান সমস্যা, আসলে অনেক আগেও ছিল এখনো আছে, কিন্তু আমরা জানি বাংলাদেশে তোমাদের 4-1-এ রোডেন্ট সম্পর্কে ডিটেইলস পড়া একটি চ্যাপ্টারই আছে। রোডেন্ট কিভাবে আইডেন্টিফাই করা হয় এবং রোডেন্ট কিভাবে আমরা কন্ট্রোল করি সেটির জন্য 4-1-এ তোমরা ডিটেইলস পড়বে। নেক্সট আমরা আসি পেস্ট। হোয়াট ইজ পেস্ট? Any living organism that cause economic damage. পেস্ট আমরা বলছি। এখন পেস্ট কি হতে পারে? ইনসেক্ট পেস্ট হতে পারে, মাইট পেস্ট হতে পারে, সেটি প্যাথোজেন হতে পারে, সেটি প্লান্ট হতে পারে। উইক ওয়ান কাইন্ড অফ পেস্ট যেটি ইকোনমিক ড্যামেজ করে। তোমরা কোশ্চেন করতে পারো যে স্যার মানুষ যখন ক্ষতি করে সেটা পেস্ট কিনা। আমরা যখন ক্লাস নেই অনেকে জিজ্ঞাসা করে, দ্যাট ইজ আসলে ইররিলেভেন্ট, দ্যাট ইজ নট ইউজুয়াল। পেস্ট বলতে আমরা বুঝবো যেগুলো আসলে ন্যাচারালি যাদের হ্যাবিটে এটি হচ্ছে, এটি অলওয়েজ মানে ক্ষতির একটি টেন্ডেন্সি থাকে, তাদেরকে আমরা পেস্ট বলি। যেমন ইনসেক্ট পেস্ট, মাইট পেস্ট, প্যাথোজেন প্লান্ট এগুলো আছে, এগুলো আমরা পেস্ট বলি। আমাদের এখন যেটি টার্গেট সেটি হচ্ছে ইনসেক্ট এবং মাইট এবং রোডেন্ট। নেক্সট আমরা আসি পেস্টিসাইড। তোমরা টার্মটি শুনেছো, হোয়াট ইজ পেস্টিসাইড? পেস্টিসাইড, পেস্ট প্লাস সাইড, সাইড হচ্ছে টু কিল। a chemical compound that may be synthetic or natural, which কিছু বৈশিষ্ট্য আছে দেখো। a chemical compound that may be synthetic or natural which kill the pest, তাকে কিল করবে, অথবা রিপিল দ্য পেস্ট, তাকে দূরে সরিয়ে দিবে, and reduce pest population through inhibiting growth and development. To final target কি? To reduce damage potential. To reduce damage potential আমার টার্গেট কি হচ্ছে? পেস্টিসাইড বা ইনসেক্টিসাইড আমরা অ্যাপ্লাই করি
to minimize the insect infestation, to minimize the mite infestation, to reduce damage potential. তো এগুলো বৈশিষ্ট্য কি? সেই পেস্টকে কিল করবে অথবা রিফিল করবে অথবা সেটাকে তার রিডিউস পেস্ট পপুলেশন থ্রু ইনহিবিটিং গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। ধরো একটি জায়গাতে 100টি ইনসেক্ট আছে, আমি সেখানে একটি পেস্টিসাইড অ্যাপ্লাই করলাম, তার ধরো 95% মারা গেল। যে 90 একটি ইনসেক্টের মধ্যে 95 ইনসেক্ট একেবারে কিল করে ফেলো অথবা 100 কে কিল করে ফেলো, দ্যাট ইজ ওয়ান থিং। সেকেন্ড থিং হচ্ছে কোথাও কিছু ইনসেক্ট আছে রিপিলেন্ট পাওয়া যায়, কারণ আমার টার্গেট হচ্ছে আমার যে ফসল আছে বা আমার যে বস্তু আছে সেটিকে সেভ করা ফ্রম ইনসেক্ট ইনফেস্টেশন। সেটি আমি কিল করতে পারি অথবা তাকে আমি দূরে সরিয়ে দেবো। যেমন আমরা অনেক সময় নেপথালিন ইউজ করি, আমরা অনেক সময় নেপথালিন ইউজ করি দেখবা জামা কাপড়ে, বা তোমরা যখন ইনসেক্ট বক্স তৈরি করো সেখানে আমরা নেপথালিন ইউজ করি, এটি রিপিলেন্ট হিসাবে কাজ করে। অথবা তাকে আমি কিলও করবো না, রিফিলও করবো না, গ্রোথ এবং ডেভেলপমেন্টকে ইনহিবিট করে ধীরে ধীরে আমি তাকে মেরে ফেলবো, যেটি তোমরা ক্লাস 2 তে পড়েছিলাম যে এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি তোমরা পড়েছো, সেখানে যে আমরা কিভাবে এন্ডোক্রাইনোলজিতে কিভাবে জুভেনাইল হরমোনগুলি, তোমার যে স্টেরয়েড হরমোন, এই সমস্ত হরমোনের মাধ্যমে আমরা কিভাবে ইনসেক্টের গ্রোথ এবং ডেভেলপমেন্টকে ইনহিবিট করি। অর্থাৎ আমার টার্গেট হচ্ছে যে কোনো ভাবে পেস্টটিকে কিল করব অথবা রিফিল করব অথবা তার গ্রোথ এবং ডেভেলপমেন্টকে ইনহিবিট করে আমার যে টার্গেট ক্রপ আছে ক্রপকে আমি সেভ করব এবং ফাইনালি টু রিডিউস দ্য ড্যামেজ পটেনশিয়াল। অনেক সময় আমরা আরেকটি জিনিস ব্যবহার করে থাকি, কন্ট্রোল এন্ড ম্যানেজমেন্ট। What is the difference between control and management? কন্ট্রোলটা হচ্ছে কেমিক্যালি করা হয়, মেরে ফেলা, আর ম্যানেজমেন্ট মানে হচ্ছে ইকোনমিক থ্রেশহোল্ডে রাখা। ঠিক আছে, একটি হচ্ছে কন্ট্রোল আর একটি হচ্ছে ম্যানেজমেন্ট। কন্ট্রোল যখন আমরা বলি সেখানে আমরা একটু আসলে বেশি আসলে সিভিয়ার হয়ে যায়, বেশি ধরো আমরা সেখানে ইরাডিকেশন যেটাকে আমরা বলে থাকি। কন্ট্রোলের ইয়া হচ্ছে সেটাকে একটা সার্টেন লেভেলে আমরা সেটাকে মেরে ফেলি। আর আরেকটি হচ্ছে ম্যানেজমেন্ট। আমরা একসময় কন্ট্রোল করতাম, ধরো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, তখন আইপিএম এর যে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের কনসেপ্ট ছিল না, তখন বিভিন্ন ধরনের ইনঅর্গানিক কম্পাউন্ড, বিভিন্ন ধরনের বোটানিক্যালস, আর্সেনিক জাতীয় কম্পাউন্ড, লেড জাতীয় কম্পাউন্ড ব্যবহার করে একেবারে ইরাডিকেট করে ফেলা হতো ইনসেক্টকে। কিন্তু দেখা গেছে পরিবেশের উপর তার যে অ্যাডভার্স ইমপ্যাক্ট এসেছে, সেখান থেকে আমরা ধীরে ধীরে সরে এসেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এবং অনেক ভালো ভালো ইনসেক্টিসাইড এসেছে। তখন আমরা চলে গেলাম কন্ট্রোল থেকে ম্যানেজমেন্টের দিকে, যে না আমাদের সব ইনসেক্টকে কন্ট্রোল করার দরকার নেই। কারণ হচ্ছে কোথাও যদি 100টি ইনসেক্ট থাকে, তুমি যদি তার 80টি ইনসেক্টকে তুমি সেটাকে মারতে পারো, 20 ইনসেক্ট ফসলের জন্য হার্মফুল না। কারণ ওই 20 ইনসেক্ট যে পরিমাণ ড্যামেজ করবে, ইনসেক্টের সেই রেজিস্ট্যান্ট প্লান্টের সেই রেজিস্ট্যান্ট পাওয়ার আছে সেটিকে সে ওভারকাম করার মতো। যার কারণে আমরা এখন ম্যানেজমেন্টে চলে এসেছি। এখন ম্যানেজমেন্ট হচ্ছে দিস ইজ দ্য কম্বাইন্ড অ্যাপ্রোচ। অর্থাৎ বিভিন্ন অ্যাডভার্স সিচুয়েশনের কারণে আমরা কন্ট্রোল অপশনটি এখন আর অনেক সময় বলি না, আমরা ইনসেক্ট কন্ট্রোলের ক্ষেত্রে আমরা বলি ম্যানেজমেন্ট। অর্থাৎ আমরা অনেকগুলো অ্যাপ্রোচকে আমরা এটাকে ইন্টিগ্রেট করি, এটাকে আমরা কম্বাইন করে তারপরে আমরা পেস্টকে ম্যানেজ করি। পেস্টকে ম্যানেজ করা মানে হচ্ছে যাতে ইকোনমিক যে ইনজুরি লেভেল আছে তার আমরা নিচে রাখার চেষ্টা করি। যেমন সেখানে আমরা কি করি, আমরা যখন জমিতে চারা গাছ লাগানোর আগে বা সিড লাগানোর আমরা জমিটিকে ভালোভাবে চাষাবাদ করি, যাতে জমিতে যদি কোনো পিউপা থাকে, অন্য কোনো ডিম থাকে। কথা শোনা যায় না? শোনা যাচ্ছে স্যার, ওর সম্ভবত নেটওয়ার্কের সমস্যা। যদি জমিতে কোনো পিউপা থাকে বা যদি কোনো ডিম থাকে, তাহলে সেটাকে আমরা মেরে ফেলি। আমরা কি করি, জমিকে চাষ দিয়ে আমরা এক্সপোজ করে রাখি সানলাইটে, যাতে ইনসেক্ট যদি থাকে সেগুলো মারা যায়। দিস ইজ ওয়ান কাইন্ড অফ পার্ট অফ কম্পোনেন্ট অফ ম্যানেজমেন্ট। আমরা এরপরে গাছ যখন বড় হয়, কোথাও যদি পাতায় ডিম পারে, আমরা ডিম সহ ডিমের গাদাটিকে আমরা হাত দিয়ে নিয়ে মেরে ফেলি। দ্যাট ইজ দ্য পার্ট অফ ম্যানেজমেন্ট। এরপরে আমরা কি করি, আমরা বিভিন্ন ধরনের বোটানিক্যালস প্রয়োগ করি, বা অনেক সময় আমরা দেখা যায় যে রেজিস্ট্যান্ট ভ্যারাইটি অ্যাপ্লাই করি ইনসেক্ট যাতে না আসে। বিভিন্ন ভাবে অ্যাপ্রোচ চেষ্টা করি ইনসেক্টকে যে পপুলেশন আছে সেই পপুলেশন ডেনসিটিকে ইকোনমিক ইনজুরি লেভেলের নিচে রাখার জন্য। দ্য লাস্ট অপশন ইজ কেমিক্যাল। এই যে আমরা বলি ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, আইপিএম এর নাম তোমরা শুনেছো, ভেরি পপুলার। এটি অনেকগুলি কম্পোনেন্ট আছে, একেবারে জমিতে চারা লাগানো থেকে শুরু করে হারভেস্ট করা পর্যন্ত আমরা ধাপে 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 বিভিন্ন অ্যাপ্রোচ অ্যাপ্লাই করি, মেথড অ্যাপ্লাই করি,
যখন দেখি যে আমরা আর পারছি না, দ্য লাস্ট অপশন ইজ কেমিক্যাল। তবে কেমিক্যাল যখন অ্যাপ্লাই করতে যাব, সেখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে। আমাদের ট্রেডিশনাল কিছু কনভেনশনাল কেমিক্যাল আছে যেগুলো হাইলি টক্সিক, সেখানে কিছু এন্টোমোপেথোজেন আছে, সেখানে বায়োপেস্টিসাইড আছে। আমরা সবসময় প্রেফার করি বায়োপেস্টিসাইড। বায়োপেস্টিসাইডে যদি সেখানে কাজ না করে, আমরা তখন যে তোমার কিছু নিউ জেনারেশন ইনসেক্টিসাইড আছে, আমরা সেখানে যাই। সুতরাং কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট দুটি, ম্যানেজমেন্ট ইজ এ ভেরি ব্রড টার্ম, ভেরি ব্রড টার্ম। কন্ট্রোল ইজ ভেরি স্পেসিফিক। আমি ইনসেক্টিসাইড দেবো, আমি হাই পাওয়ার ইনসেক্টিসাইড অ্যাপ্লাই করবো, পোকা মারা যাবে, কিন্তু এর আলটিমেট যে রিটার্ন আমাদের উপরে, আমাদের ফসলের উপরে, আমাদের পরিবেশের উপরে যে ক্ষতি, সেটি আমরা আসলে ম্যানেজ করতে পারি না। যার কারণে একটি আমরা যেটি ব্যবহার করিতাম সেটি এখন হচ্ছে ম্যানেজমেন্ট, অর্থাৎ বিভিন্ন অ্যাপ্রোচ কম্বাইন করে আমরা ইনসেক্টকে ম্যানেজ করব, যাতে ইনসেক্ট পপুলেশন ইকোনমিক ইনজুরি লেভেলের নিচে থাকে। এবং পেস্টিসাইড ভার্সাস ইনসেক্টিসাইড, পেস্টিসাইড ইজ এ ব্রড টার্ম। পেস্টিসাইড ইজ এ ব্রড টার্ম, কারণ পেস্ট যত আছে তাকে কন্ট্রোল করার জন্য যে ইনসেক্টিসাইড ব্যবহার করা হয় বা যে কেমিক্যালটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে পেস্টিসাইড। আর দা insecticide is a part of pesticide. All insecticides are pesticides, but all pesticides are not insecticides. All weevils are beetles, but all beetles are not weevil. মনে আছে? জি স্যার, মনে আছে। জি স্যার, মনে আছে। এখানে একটি কথা আছে, ট্রাই ইন্টারেকশন। দেখো, ট্রাই ইন্টারেকশন মানে হচ্ছে ইনসেক্ট, হোস্ট প্লান্ট এবং ইনসেক্টিসাইডের মধ্যে একটি ইন্টারেকশন, এটিকে আমরা বলে থাকি ট্রাই ইন্টারেকশন। তুমি একজন এগ্রিকালচার অফিসার, তুমি এখন 3-2 তে আছো। 3-2 যখন তুমি শেষ করবা, তুমি অনেক জিনিস জানতে পারবা। তুমি 4-1 এ যাবা, সেখানে একেবারে অ্যাপ্লাইড কোর্স। তুমি যখন চাকরিতে যাবা, এন্টারপ্রাইজ জব যখন তুমি করবা, সাপোজ তুমি একজন এগ্রিকালচার অফিসার, তুমি ফিল্ড লেভেলে গেলা, তোমাকে 3টি জিনিস মাথায় রাখতে হবে। এবং সেখানে নট অনলি এন্টোমোলজি, তোমাকে সেখানে প্যাথোলজি, হর্টিকালচার, বিভিন্ন সাইট তোমাকে মেনটেন করতে হবে। তবে আমাদের জানা মতে ফিল্ড লেভেলে 2টি সাইটকে, 2টি এরিয়াকে সবচেয়ে বেশি নজর দিতে হয়। একটি হচ্ছে এন্টোমোলজি, সেকেন্ড ওয়ান ইজ প্যাথোলজি। এবং মাঝে মাঝে কিছু প্রবলেম আসে যেগুলো এনভায়রনমেন্টাল রিলেটেড। তোমরা কিছুদিন আগে দেখেছো যে ধানে হঠাৎ করে এক রাতের বাতাসে শক, ধান সব সিটা হয়ে গিয়েছে। এই ধরনের কিছু প্রবলেম আসে ফিল্ড লেভেলে, তুমি যখন যাবা তোমাকে এগুলা ফেস করতে হবে। তবে সবচাইতে কমনলি যেটি ফেস করা হয় সেটি হচ্ছে এন্টোমোলজি। তো একজন এন্টোমোলজিস্ট হিসাবে, তুমি যখন এগ্রিকালচার অফিসার হিসাবে যখন তুমি জয়েন করবা, তুমি একজন এগ্রিকালচার অফিসার, তখন তুমি নিশ্চয়ই একজন এন্টোমোলজিস্ট। তো সেখানে 3টি জিনিস তোমাকে বিবেচনা করতে হবে, ইনসেক্ট, হোস্ট প্লান্ট, দেন ইনসেক্টিসাইড। নাম্বার 1 ইজ ইনসেক্ট, হোস্ট প্লান্ট এন্ড ইনসেক্টিসাইড। এখন ধরো একজন ফার্মার কিন্তু তোমার সাথে অনেক অনেক কম জানে। কিছু কিছু ফার্মার আছে তার অভিজ্ঞতা, ফিল্ড অভিজ্ঞতা আছে, বাট তুমি থিওরিটিক্যাল নলেজ তোমার বেশি, কারণ তুমি 3 বছর পড়াশোনা করে গেছো। একজন ফার্মার তোমার কাছে একটি ইনসেক্ট নিয়ে আসলো, তোমাকে ইনসেক্টটি কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। তুমি যদি ইনসেক্টটি আইডেন্টিফাই করতে না পারো, তুমি পেস্টিসাইড প্রেসক্রাইব করতে পারবে না, ইনসেক্টিসাইড তুমি প্রেসক্রাইব করতে পারবে না। যদি ভুল হয় তাহলে ইনসেক্ট মারা যাবে না, বাট সেটি ফার্দার উল্টা রেজিস্ট্যান্ট ডেভেলপ করবে। তো তোমার কাছে একটা ইনসেক্ট নিয়ে আসলো, ফর এক্সাম্পল আমি এখানে দেখাই, এটি চিনতে পারছো ইনসেক্টটি? ব্রাউন প্যান্ট হপার নাকি? এক্সিট ব্রাউন প্যান্ট হপার। ও না দাদা, এটি চেনা যাচ্ছে? দিস ইজ ব্রাউন প্যান্ট হপার। হ্যাঁ, ব্রাউন প্যান্ট হপার। সংক্ষেপে বলি বিপিএস। এটি আমাদের একটি বড় সমস্যা। এটি আমাদের এগ্রিকালচার অফিসার যারা আছে, মাঝে মাঝে আমাদেরকে ফোন করে, স্যার বিশাল সমস্যায় আছে। এমন অনেক আছে বিপিএস এর ইনফেস্টেশনের কারণে অনেকের চাকরি বন্ধ চলে গেছে, মানে সে ম্যানেজ করতে পারে না। বিশেষ করে রাজশাহী রিজিয়নে, গ্রেটার রাজশাহী রিজিয়নে মারাত্মক প্রভাব এই বিপিএস এর, ব্রাউন প্লান্ট হপার। বিভিন্ন কারণ আছে, সেটি আমি এখানে ব্যাখ্যা করব না, সময় নাই। এটি হচ্ছে ব্রাউন প্লান্ট হপার। এখন একজন ফার্মার কি করলো, সে হাতে করে একটি ইনসেক্ট নিয়ে আসলো ছোট করে। তোমাকে কনফার্ম করতে হবে সেকেন্ডে তুমি যাও এটির মাউথ পার্টস কি,
কারণ মাউথ পার্টসের সাথে ইনসেক্টিসাইডের একটি পজিটিভ কোরিলেশন আছে। তারপরে তার বায়োলজি, এটি লাইফ সাইকেলে কয়টা স্টেজ আছে, তাদের হ্যাবিটেট, এই যে স্টেজ আছে এগুলো কোথায় কোথায় থাকে, এটা কি ইন্টারনাল নাকি এক্সটার্নাল লিডার, মোড অফ ফিডিং, সে কি খায়, হুইচ স্টেজ ইজ ইনভলভ। যে একটু আগে বললাম এন্ডোপ্টেরিকোটাতে 4টে স্টেজ আছে, এক্সোপ্টেরিকোটাতে 3টে স্টেজ আছে, কোন কোন স্টেজ জড়িত। এটা এমন না যে তোমার একটা ইনসেক্টিসাইড আছে যেটা দিলাম সেটাই মারা যাবে না। বাংলাদেশে মোর দেন 400 ইনসেক্টিসাইড কোম্পানি আছে, হাজার হাজার প্রোডাক্ট আছে। কেন? কারণ ইনসেক্টের স্পিসিস বেশি, এক একটা এক এক রকম বিহেভ করে, এক একভাবে খায়, এক একভাবে থাকে, যেটা যেভাবে আচরণ করে সেটাকে সেইভাবে কন্ট্রোল করা হয়। এই জন্য তোমাকে আগে ইনসেক্ট চিনতে হবে, তার মাউথ পার্ট জানতে হবে, তার বায়োলজি জানতে হবে, তার মোড অফ ফিডিং জানতে হবে, কোন কোন স্টেজ ক্ষতি করে সেটি জানতে হবে। নেক্সট আরেকটা ইনসেক্ট আমি দেখাই, এটা কি? আর্মি ওয়ার্ম। ঠিক আছে, আর্মি ওয়ার্ম, ইটিওসিস স্পোডোপ্টেরা লিটুরা, এবং এটাকে আমরা অনেক সময় আর্মি ওয়ার্ম বলি। সায়েন্টিফিক নেম হচ্ছে স্পোডোপ্টেরা লিটুরা। এটি ফলিফেগাস একটি ইনসেক্ট, এর কোষ অনেক, মোর দেন 100। এখন তোমাকে একজন বিপিএস নিয়ে আসলো, একজন এই এটাকে কি বলে স্পোডোপ্টেরা লিটুরা বা আর্মি ওয়ার্ম নিয়ে আসলো, তুমি কি একই ইনসেক্টিসাইড অ্যাপ্লাই করবা? তুমি কি তাকে একইভাবে সাজেস্ট করবা? না। একজন এক্সপার্ট, তুমি একজন ডাক্তার, তুমি একজন স্পেশালিস্ট, তুমি কি তাকে একইভাবে সাজেস্ট করবা? এক ইনসেক্টিসাইড দিবা? না। এখানেই হচ্ছে তোমার মেইন। তোমাকে এখানে তোমার যে তুমি পড়ালেখা করে গেছো 2-2-তে, 3-2-তে, 4-1-এ, সেটি তুমি অ্যাপ্লাই করবা। দুই ধরনের ইনসেক্ট, দুই ফ্যামিলি, 2 অর্ডারের, দুটি লাইফ স্টেজ আলাদা, দুটোর ফিডিং হ্যাবিট আলাদা, বায়োলজি আলাদা। ঠিক তোমাকে সেইভাবে ইনসেক্টিসাইড প্রেসক্রাইব করতে হবে। নেক্সট আমরা আসি পোস্ট প্লান্ট। এখন পোস্ট প্লান্ট, এখন তুমি তাকে জিজ্ঞাসা করবে বিপিএস তার পোস্ট প্লান্ট একটি, ইট ইজ মনোফেগাস রাইস, তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেকেন্ড যে ইনসেক্টটি আছে আর্মি ওয়ার্ম বা স্পোডোপ্টেরা লিটুরা, সেটা মাল্টিপল হোস্ট। এখন ধরো সেটি একটি আম গাছে অ্যাটাক করলো আর একটি বাঁধাকপির গাছে অ্যাটাক করলো, দুইটি হোস্ট কি একই রকম? না। একটা শাল গাছে অ্যাটাক করলো, সেগুন গাছে অ্যাটাক করলো, অথবা ধরো একটি বা আমরা বলি ফুলকপি, বাঁধাকপি, বেগুনি, ভেজিটেবলসে সে অ্যাটাক করলো, দুইটি হোস্ট কিন্তু আলাদা। হোস্ট যখন আলাদা হবে তাহলে তোমার ইনসেক্টিসাইডের সিলেকশনও কিন্তু আলাদা হবে, ডোজ আলাদা হবে। কারণ তুমি যখন ভেজিটেবলের জন্য সাজেস্ট করবা, তোমাকে কেয়ারফুল থাকতে হবে, ইউ শুড কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তুমি খুব এক্সেস ডোজ এখানে অ্যাপ্লাই করতে পারবে না, টক্সিসিটি তৈরি হবে, ফার্মার দিয়ে মার্কেটে নেবে, বহু মানুষ আক্রান্ত হবে। তুমি যদি একটা কোনো বাগানে ফরেস্টে তুমি অ্যাপ্লাই করো, দ্যাটস নট ইম্পর্টেন্ট। তুমি যদি সেখানে একটু বেশিও দাও, কম দাও, 2বার দাও। এখন তুমি আসো, ইয়েস তুমি জানতে পারছো, তোমার সবকিছু হয়ে গেল, তুমি ইনসেক্টিসাইড চিনতে পেরেছো, কনফার্ম। তার তুমি মাউথ পার্ট জানো, তার ফিডিং হ্যাবিট জানো, তার 2টা স্টেজ ক্ষতি করে সেটা তুমি জানো, তার পোস্ট প্লান্ট রাইস সেটাও তুমি জানো। এখন তুমি ইনসেক্টিসাইডটাকে সাজেস্ট করো, তুমি লিখে দিলা এটা 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 এটা, ফার্মার খুশি হবে। এবং তোমার ইনসেক্টিসাইড সিলেকশন যদি সঠিক হয়, তাহলে ইনসেক্টটি মারা যাবে। যদি সঠিক না হয়, মারা যাবে, যেহেতু তুমি বিষ দিতেছো, খুবই কম পপুলেশন মারা যাবে। বাকিগুলা যেটা হবে মারা গিয়ে যেটা লিথাল অবস্থায় থাকবে, সাব লিথাল অবস্থায়, এবং সেটি আরো দ্রুত রেজিস্ট্যান্ট ডেভেলপমেন্ট করবে। এই জন্য বলছি ইনসেক্টিসাইড সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এন এন্টোমোলজিস্ট। এই শহরে একটি দোকান আছে, বিকিরাম কানো, একটি ইনসেক্টিসাইডের দোকান আছে অনেক বড়। আমি মাঝে মাঝে যাই,
তাদের ইনসেক্টিসাইড সম্পর্কে খোঁজ খবর নেই, জিজ্ঞাসা করি, কিছু কোশ্চেন করি, আমার ভালোই লাগে, আমি যাই। মাঝে মাঝে আবার আমার কাছ থেকে পরামর্শ নেয়, অনেক নতুন নতুন ইনসেক্ট আসতেছে আসলে, মানে এটা কিভাবে আমি একটু হেল্প করার চেষ্টা করি তাদেরকে। কারণ ইনসেক্টিসাইড সিলেকশন যদি তোমার জন্য সঠিক না হয়, আমি আবারও বলছি, তোমার যে তুমি যে ইনসেক্টিসাইড দিতেছো সেটি ফার্মারের ইকোনমিক লস হবে, সেটি আমি যে তুমি এনভায়রনমেন্টে দিতেছো সেই এনভায়রনমেন্ট ক্ষতিগ্রস্ত হবে। নেক্সট তুমি যদি আসো যে সেকেন্ড যে ইনসেক্ট স্পোডোপ্টেরা লিটুরা, এটির মাউথ পার্টস কেমন? আচ্ছা, এটির মাউথ পার্টস কেমন বলো বিপিএস? আমার কথা কি শোনা যায়? পিয়ার্সিং সাকিং মাউথ পার্ট। পিয়ার্সিং সাকিং টাইপ, আমরা সিম্পলি সাকিং টাইপ বলি, পিয়ার্সিং সাকিং টাইপ, ঠিক আছে। এটি স্টাইলেট আছে, স্টাইলেট জাস্ট পাঞ্চ করে সেখান থেকে সেলফ সাক করে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সটে আমরা আসি দ্বিতীয় যে ইনসেক্টটি আছে, এটির মাউথ পার্টস কেমন? চিউইং টাইপ। চিউইং টাইপ। অর্থাৎ আমরা এটাকে বলি ম্যান্ডিবুলেট টাইপ। প্রথম যে ইনসেক্টটি আছে এখানে এটি হচ্ছে মডিফাইড টাইপস অফ মাউথ পার্টস। তোমরা মাউথ পার্টস এর মডিফিকেশন করেছো নিশ্চয়ই। দিস ইজ মডিফাইড টাইপস অফ মাউথ পার্টস। এখানে ম্যান্ডিবুলেট থাকে না, সেটি স্টাইলেট তৈরি করে, লং স্টাইলেট। ম্যান্ডিবল ইজ কনভার্টেড ইনটু লং স্টাইলেট, সে সেলফ সাক করে নেয়। এখানে যেটি আছে দ্যাট ইজ টিপিক্যাল টাইপ, এই যে ক্যাটারপিলার, এর মাউথ পার্টস হচ্ছে সেম টাইপ, এবং এটি মূলত যে টিস্যু আছে, সরাসরি যে টিস্যু আছে সেই টিস্যুকে খেয়ে ফেলে তারপরে সে ক্ষতি সাধন করে থাকে। আর উপরের যেটি আছে সেটি সরাসরি টিস্যুকে আক্রমণ না করে তার সেল সাক করে নেয়। অর্থাৎ দুইটার নেচার অফ ড্যামেজ, মোড অফ ড্যামেজ দুই রকম, এই জন্য ইনসেক্টিসাইড দুই রকম। এখন প্রশ্ন হচ্ছে, তুমি একজন এগ্রিকালচার অফিসার, তোমার রাজশাহীতে বা যে কোনো এক জায়গাতে ইনফেস্টেশন শুরু হলো, তুমি কি ধরনের ইনসেক্টিসাইড সাজেস্ট করবা? যদিও তুমি এখনো ভেতরে ঢুকোনি, তোমাদের কি থিওরিতে কি পড়ানো কি শেষ? বিশেষ করে তোমার যে আইজিআর আছে, বিশেষ করে ইনসেক্টিসাইডের এই জাতীয় জিনিসগুলো কি পড়ানো শেষ? হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। না স্যার, আজিয়ার পড়ানো শেষ পড়ায়নি। এখনো পড়ায়নি? ওকে, ঠিক আছে। না স্যার, প্যাথোলজি এখনো শেষ হয়নি আমি আমাদের। প্যাথোলজির কথা বলিনি, এন্টোমোলজিতে কিছু জিনিস আছে, আইজিআর ইনসেক্ট গ্রোথ রেগুলেটর, অর্থাৎ ইনসেক্টিসাইড রিলেটেড কিছু জিনিস আছে, বোটানিক্যাল। স্যার এটা পড়ায়নি স্যার, আজকে ট্রানজেনিক প্ল্যান্ট পড়ালো। ট্রানজেনিক সেটা আলাদা। সামনের সপ্তাহে পড়াবে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তো এখানে যে প্রথম ইনসেক্ট আছে, তুমি একজন এগ্রিকালচার অফিসার, তুমি এখন তাকে কি সাজেস্ট করবা? যদিও এখনো পর্যন্ত আমরা ভিতরে ঢুকিনি, সুতরাং তোমার জানা নাই। আমি আশা করবো আমি শেষে ক্লাসটি নেয়ার পরে আমি জিজ্ঞাসা করবো, এবং প্রথমটির জন্য তুমি কি সাজেস্ট করবা এবং দ্বিতীয়টির জন্য তুমি কি সাজেস্ট করবা। ওকে, তাহলে এই যে ট্রাই ইন্টারাকশন আছে, ট্রাই ইন্টারাকশন আমরা বুঝতে পারছি, অর্থাৎ ফার্মার বা যে কেউ তোমার কাছে যখন ইনসেক্ট নিয়ে আসবে সেটিকে তুমি আইডেন্টিফাই করবা, তুমি তার মাউথ পার্ট সম্পর্কে জানবা, তার বায়োলজি জানবা, তার মোড অফ ফিডিং জানবা, কোন কোন স্টেজ জড়িত, সবকিছু কনফার্ম করে তার হোস্ট কি সেটিও কনফার্ম করে তুমি ইনসেক্টিসাইড এখানে সিলেক্ট করবে। এখানে বলা হচ্ছে সিলেক্ট ইনসেক্টিসাইড বেসড অন ইনসেক্ট ফিডিং বিহেভিয়ার। এক্সিলেন্ট। ফিডিং এর সাথে জড়িত ইনসেক্টিসাইডের তোমার যে প্রেসক্রিপশন, সিলেক্ট ইনসেক্টিসাইড ফ্রম দা রেজিস্টার্ড কোম্পানি। আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা যখন এগ্রিকালচার অফিসার হিসাবে বা তোমরা সেখানে চাকরিতে যাবা, তোমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, বাংলাদেশে কিছু কিছু কোম্পানি আছে যাদের আসলে মানে ওইভাবে রেজিস্ট্রেশন নাই, রেজিস্ট্রেশন ধরো নেবে করে তারা ইনসেক্টিসাইড অলরেডি মার্কেটে ছেড়ে দিয়েছে, সেই সমস্ত ইনসেক্টিসাইড কিন্তু আসলে অনেক সময় কাজ করে না। এবং তোমাকে খেয়াল রাখতে হবে, যে সমস্ত ভালো রেজিস্টার্ড কোম্পানি আছে, অনেকগুলো কোম্পানি আছে, তুমি তাদের জন্য সেই ধরনের, কারণ ফার্মাররা কিন্তু এগ্রিকালচার অফিসারদের কাছে ওইভাবে না, যে ওরা সরাসরি ডিলারের কাছে যায়। ডিলার মানে হচ্ছে যারা দোকানে যায়, এবং তুমি হয়তো, আমি মাঝে মাঝে এই জিনিসটি দেখেছি, জিজ্ঞাসা করবে এটা কি পোকা, এটাই কত টাকা নিয়ে আসছেন, এত টাকা, ঠিক ওই টাকা আন্দাজে তার কাছে যদি খারাপ একটা ওষুধ থাকে সে ওটা দিয়ে দিবে। আসলে কিন্তু পরে মাঠে গিয়ে স্প্রে করে দেখলো যে ওটা কাজ হচ্ছে না, হবে না। কারণ হচ্ছে ইনসেক্টিসাইডের ভিতরে যে পরিমাণে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকার কথা, কম্পোনেন্ট থাকার কথা, সেটি কিছুই নাই।
তুমি ভালো ভালো কোম্পানিতে যাও, তুমি এসআইতে যাও, স্কয়ারে যাও, অটোক্রপ কেয়ার আছে, এই গেম আছে, সিনজেন্টা আছে, এই সমস্ত কোম্পানির ইনসেক্টিসাইড গুলো এগুলো খুবই মানসম্মত, দাম একটু বেশি মানসম্মত, কিন্তু সেগুলো সেইভাবে সেখান থেকে তুমি তোমার ওইভাবেই তুমি রেজাল্ট পাবে। এই জন্য সবসময় আমরা সাজেস্ট করি ভালো কোম্পানির, ভালো রেজিস্টার্ড কোম্পানির ইনসেক্টিসাইড সাজেস্ট করার জন্য। কিন্তু ফার্মাররা ওইভাবে বোঝে না, তারা যেভাবে দোকানে যায় ঠিক ওইভাবেই টাকা অনুযায়ী ইনসেক্টিসাইড দিয়ে দেয়, ওইভাবে অ্যাপ্লাই করে, ফলাফল ওইভাবে আসে না। স্যার যেগুলা যে মানে কাজ করে না সেগুলো স্যার বাড়ায় কোনো কোম্পানি, আর এগুলো সরকার কেন রেজিস্ট্রেশন দেয়? এটা আমি তোমাকে বলি, সেটা কেন দেয়, ধরো একটা রেজিস্ট্রেশন হবে কোন একটা ইনসেক্টিসাইড রেজিস্ট্রেশন পাবে করে তারা অ্যাপ্লিকেশন দিয়ে রাখে, কিন্তু এর ফাঁকে এগুলো মার্কেটে চলে আসে। যখন গভর্নমেন্টের ওইভাবে নজরে আসে তখন তারা সেগুলো উইথড্র করে। অনেক কোম্পানি, আমি তোমাদেরকে একটা পেস্টিসাইড টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি আমি একটা লিংক দিব, সেই লিংকে তোমরা দেখবা যে বাংলাদেশে কি পরিমাণে ইনসেক্টিসাইড কোম্পানি আছে এবং কি পরিমাণে ইনসেক্টিসাইড বাজারে আছে। আমাদের চোখের সামনে আমরা এখনো পর্যন্ত 15-20টা কোম্পানিকে লাইক করি বা সাজেস্ট করি, বহু কোম্পানি আছে। আবার ধরো এখন অনেক কারণে ধরো রেজিস্ট্রেশন নিয়ে আসছে, কোন একটা কোম্পানি রেজিস্ট্রেশন নিয়ে আসছে কিন্তু তাদের যে প্রোডাক্ট সেটি মানসম্মত না, এবং অহরহ প্রতি মিটিং এ দেখা যাচ্ছে যে 100-200 ইনসেক্টিসাইডকে তারা ব্যান করে দিচ্ছে। কারণ হচ্ছে তোমার উপরে যে পরিমাণে থাকার কথা ইনসেক্টিসাইড টেস্ট করে দেখা গেছে সেখানে সেটি নাই। এই ধরনের ইনসেক্টিসাইড আমাদের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর, এবং দিন দিন যে রেজিস্ট্যান্স ডেভেলপ হচ্ছে তার জন্য এটি তাই। আমরা একটু নেক্সট যাচ্ছি। এখানে দেখো, এটাকে আমরা বলি ক্যাটারপিলার, সেকেন্ডটিকে আমরা বলছি গ্রাফস, পরেরটিকে আমরা বলছি ম্যাগট। এটি তোমরা পার্থক্য জানো? জি স্যার, একটা লেপিডোপ্টেরা কোন আসে হাউ, একটা স্যার লার্ভা আর হচ্ছে ডিপটেরিয়া। সব ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু তাদের ক্যারেক্টারিস্টিক্স গ্রাফে ফিউজোলাইজ থাকে। ম্যাগটিক লেগ থাকে না স্যার, ম্যাগটিক লেগ থাকে না। ফর এক্সাম্পল এখানে যদি দেখানো আছে, এটি হচ্ছে কিউকার্বিড ফ্রুট ফ্লাই, এটি হচ্ছে কিউকার্বিড ফ্রুট ফ্লাই এর লার্ভা, যেটাকে আমরা ম্যাগট বলি। দিস ইজ লেগলেস অ্যাপোডাস লেগলেস। আমরা গ্রাফসে যখন আসছি, গ্রাফসে শুধুমাত্র থোরাসিক লেগ থাকে, গ্রাফসে শুধুমাত্র থোরাসিক লেগ থাকে, এবং এটি যখন অ্যাডাল্টের দিকে যাবে তখন ওই থোরাসিক লেগ গুলোই থাকবে। এবং ক্যাটারপিলারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে থোরাসিক লেগ থাকবে এবং কিছু অ্যাবডোমিনাল লেগ থাকে, যাদেরকে আমরা সিরু লেগ বলি বা প্রো লেগ বলি। এবং ইনসেক্টটি যখন ধীরে ধীরে ম্যাচুরিটির দিকে যাবে তখন তার শুধুমাত্র থোরাসিক লেগ গুলো থাকবে, এবং অ্যাবডোমিনাল যে লেগ গুলো আছে সেগুলো আর থাকে না। বুঝতে পারছো? আর এটি হচ্ছে নিম, যেটি মূলত হচ্ছে হেমিপটেরান একটি মেসুর ইনসেক্ট। এখানে টাইপস অফ মাউথ পার্টস তোমরা পড়েছো, জাস্ট আমি একটু স্মরণ করে দিচ্ছি। গ্রাসহপার আছে, ক্যাটারপিলার আছে, গ্রাফস আছে, এবং পিয়ারসি সাকিং টাইপের মধ্যে প্লান্ট বাগ, পোপার, মসকিটো, এবং এই দুটো মাউথ পার্টস হচ্ছে ইম্পর্টেন্ট ফর এগ্রিকালচার। ফিল্ড লেভেলে যত ইনসেক্ট আছে তাদের মেজর গ্রুপ হচ্ছে সিং টাইপ, মেজর গ্রুপ হচ্ছে পিয়ারসি সাকিং টাইপ। এই দুটো নিয়ে আমাদেরকে ফিল্ডে আসলে ফেস করতে হয়। নেক্সট আমরা আসি জেনারেশন অফ ইনসেক্টিসাইড। আমরা এখন থার্ড জেনারেশনে আছি। মোবাইল এখন কত জেনারেশনে আছে? ফোর্থ নাকি ফিফথ? ফোর্থ জেনারেশন, ফিফথে যাওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন আসছে, এইভাবে জেনারেশন বাড়তেছে। খেয়াল করো, ইনসেক্টিসাইডের তিনটি জেনারেশন আছে। আমি যতই জেনারেশনের দিকে যাব তত আমার সুবিধা বেশি, অ্যাডভান্টেজ বেশি, ডিসঅ্যাডভান্টেজ কম। টেকনোলজি, হাই টেকনোলজি তারা ইউজ করে। যতই আমি জেনারেশনের দিকে যাব, ফার্স্ট জেনারেশন ইনসেক্টিসাইডের মধ্যে দেখা যাচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড, বিশেষ করে লেড, আর্সেনিক, মার্কারি, নিকোটিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সারা ওয়ার্ল্ডে হিউজ পরিমাণে তোমার এই যে এই ইনঅর্গানিক কম্পাউন্ড গুলো ব্যবহার করা হতো, অত্যন্ত টক্সিক। তারপরে সেকেন্ড জেনারেশন আসলো আমাদের ডিডিটি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর ডিডিটি আসলো, প্যারাফেরা ডাইক্লোরাইড, ফিনাইল ইথেন, এবং অর্গানোফসফেট, অর্গানোকার্বামেট।
সেকেন্ড জেনারেশন ইনসেক্টিসাইড। এদের মধ্যে ডিডিটি এখন অলরেডি ব্যান্ডেড, অর্থাৎ অর্গানোক্লোরিন যে ইনসেক্টিসাইড গুলো আছে সেগুলো অলরেডি অফিসিয়ালি ব্যান্ডেড, এবং বাকি যেগুলো আছে অর্গানোফসফেট এবং অর্গানোকার্বামেট এগুলো সেকেন্ড জেনারেশন ইনসেক্টিসাইড। আমরা ফিল্ড লেভেলে যে সকল ইনসেক্টিসাইড ব্যবহার করি এদের অ্যাকচুয়ালি মোর দেন 90% হচ্ছে সেকেন্ড জেনারেশন ইনসেক্টিসাইড। তারপর হচ্ছে তাদের থেকে ভালো মানের কিছু ইনসেক্টিসাইড এখন এসেছে, থার্ড জেনারেশন ইনসেক্টিসাইড, যাদেরকে আমরা বলি আইজিআর, ইনসেক্ট গ্রোথ রেগুলেটর। তারপর হচ্ছে তোমার ফেরোমন, তারপর হচ্ছে মাইক্রোবিয়ালস। ফোর্থ জেনারেশন ইনসেক্টিসাইড আমরা এখনো পর্যন্ত পাইনি, কিন্তু উন্নত দেশগুলো বিশেষ করে জাপান, চীন তারা ব্যবহার করছে নিউরোপেপটাইড বেসড ইনসেক্টিসাইড, দ্যাট মিন্স এমআরএনএআই বেসড ইনসেক্টিসাইড। অর্থাৎ এটি এমন একটি ইনসেক্টিসাইড যে টার্গেট জিনটি আছে সেই জিনটিকে স্প্লিট করে দেয়। যে জিনটি কাজ করে মূলত, অর্থাৎ মানে খাওয়ার জন্য যে জিনটি কাজ করে তাকে প্রমোট করে সেই জিনটিকে স্প্লিট করে দেওয়া হচ্ছে। এটি হচ্ছে ফোর্থ জেনারেশন ইনসেক্টিসাইড, সেটি আমরা পর্যন্ত যাইতে পারিনি, আমরা এখন সেকেন্ড এবং থার্ডে আছি। Classification of pesticides based on their use. তোমাদের 3-2 তে খুবই কম সংখ্যক সিলেবাস, সম্ভবত কম সংখ্যক স্টাডি, সম্ভবত 7টা, খুব সম্ভবত 7টি। এবং তোমরা যখন 4-1 যাবা, 4-1 কিন্তু অনেক বেশি। তো এখানে তোমাদের ক্লাস এগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে, এবং 3-2 তে এই চ্যাপ্টার থেকে যে জিনিসগুলো তোমাদের শর্ট কোশ্চেন আসে খেয়াল রাখবা। কিছু শর্ট কোশ্চেন আসে, যেমন লিখলো ক্লাসিফাই দ্য ইনসেক্টিসাইডস বেসড অন দেয়ার ইউজেস, ক্লাসিফাই পেস্টিসাইড বেসড অন দেয়ার ইউজেস, তখন তুমি এটি জাস্ট লিখে দিবে। যেমন একারিসাইড, যেমন ইনসেক্টিসাইড মানে হচ্ছে কি টু কন্ট্রোল ইনসেক্ট, একারিসাইড মাইট, ফাঞ্জিসাইড ফাঞ্জাই, ব্যাকটেরিওসাইড ব্যাকটেরিয়া, উইডিসাইড হচ্ছে উইড, নেমাটিসাইড হচ্ছে নেমাটোড, রোডেন্টিসাইড হচ্ছে রোডেন্ট, হেবিসাইড হচ্ছে টু কন্ট্রোল বার্ড। এটি হচ্ছে ক্লাসিফিকেশন অফ পেস্টিসাইড বেসড অন দেয়ার ইউজ, অর্থাৎ কার এগেইনস্টে আমি ব্যবহার করছি তার নামানুসারে তাদের নাম। আমরা আসি ক্লাসিফিকেশন অফ ইনসেক্টিসাইড অন দ্য বেসিস অফ কেমিক্যাল নেচার, অর্থাৎ এটি কোথা কি দিয়ে তৈরি, তার মেইন জিনিসটি কি। একটি হচ্ছে ইনঅর্গানিক, আরেকটি হচ্ছে অর্গানিক, এবং আরেকটি হচ্ছে মাইক্রোবিয়াল। নাম্বার 1, অন দ্য বেসিস অফ কেমিক্যাল নেচার, অন দ্য বেসিস অফ রুট অফ এন্ট্রি, অন দ্য বেসিস অফ ফর্মুলেশনস, অন দ্য বেসিস অফ মোড অফ অ্যাকশন। এই 4টি জিনিস তোমাকে পড়তে হবে। যেহেতু তোমার এখানে সিলেবাসই কম, তুমি এই জিনিসগুলো খুব ভালোভাবে করবে, এবং এই চ্যাপ্টার থেকে অনেকগুলো কোশ্চেন আসে। অন দ্য বেসিস অফ কেমিক্যাল নেচার, on the basis of route of entry, মানে এটি কোথায় দিয়ে ঢুকে ইনসেক্টের বডিতে, on the basis of formulation, অর্থাৎ ইনসেক্টিসাইড ফর্মুলেশন, যে ইনসেক্টিসাইডটি ব্যবহার করি এটিকে কোন ফর্মে মার্কেটে পাওয়া যায়, on the basis of mode of action, আমি যে ইনসেক্টিসাইডটি ব্যবহার করলাম সেটি ইনসেক্টের বডিতে কিভাবে কাজ করে। এখন আমি আসি on the basis of chemical nature. On the basis of chemical nature এখানে আমরা 3 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড, আরেকটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, এবং পরে হচ্ছে মাইক্রোবিয়াল। এখন ইনঅর্গানিক কম্পাউন্ডের মধ্যে হচ্ছে মোস্টলি আর্সেনিক কম্পাউন্ড। আমরা জানি আর্সেনিক অত্যন্ত বিষাক্ত, যেটি বহু পূর্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এটি ব্যবহার করা হতো। এর মধ্যে হচ্ছে অর্গানিক কম্পাউন্ড মেবি ন্যাচারাল অর সিনথেটিক। ন্যাচারাল মানে হচ্ছে বোটানিক্যাল। এজাদিরেকটিন নাম শুনেছো? নিম গাছ দেখেছো কখনো? নিম গাছ দেখেছো কখনো? নিম গাছের নাম শুনেছো? জি স্যার। এটিকে আমরা বোটানিক্যাল পেস্টিসাইড হিসেবে ব্যবহার করে থাকি। নিম গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম পাতা মানুষ খায়, দেখবা যে অনেক সময় নিমের ডাল দিয়ে মানুষ দাঁত মাজার হিসেবে ব্যবহার করে, মাজন। তারপরে এর প্রত্যেকটি অংশকে আমরা ইনসেক্টিসাইড হিসেবে ব্যবহার করতে পারি। বিশেষ করে নিম ওয়েল, এটি খুবই পপুলার একটি বোটানিক্যাল পেস্টিসাইড। তারপরে নিমের যে লিফ আছে সেখান থেকে এক্সট্রাক্ট নিয়ে সেটাকে আমরা ইনসেক্টিসাইড হিসেবে ব্যবহার করি, দ্যাট ইজ এজাদিরেকটিন। পাইরিথ্রাম, এটি হচ্ছে ক্রিসেন্থিমাম। চন্দ্রমল্লিকার নাম শুনেছো? জি স্যার। ক্রিসেন্থিমাম চন্দ্রমল্লিকা থেকে এই পাইরিথ্রয়েড আসলে কালেক্ট করা হয়, তবে এটিকে এখন কমার্শিয়ালি সিনথেটিক ওয়েতে তৈরি করা হচ্ছে।
আমরা এটিকে ক্রিসেন্থিমাম থেকেও আমরা এটিকে এক্সট্রাক্ট করতে পারি, অথবা এটিকে বর্তমানে যে কারণ হচ্ছে ওই পরিমাণে বোটানিক্যাল পাওয়া যাচ্ছে না, এটিকে ওই ফর্মুলা ব্যবহার করে সিনথেটিক ওয়েতে তৈরি করা হচ্ছে। থার্ড ওয়ান ইজ নিকোটিন। নিকোটিন ইটসেলফ অ্যান ইনসেক্টিসাইড, বোটানিক্যাল ইনসেক্টিসাইড। তারপর হচ্ছে রোডেনল, এক্সট্রাক্ট ফ্রম দ্য রুট অফ প্লান্ট ড্যারিসিস স্পিসিস। এটি হচ্ছে ড্যারিসিস স্পিসিস, এটি রুট থেকে এক্সট্রাক্ট করা হয়। অনেক সময় পুকুরে দেখা যায় মাছ মারা হয়, মাছ মারার জন্য এটি খুব ভালো ব্যবহার করা হয়। এই রোডেনল অত্যন্ত বিষাক্ত। রাইনিয়া, এক্সট্রাক্টস ফ্রম গ্রাউন্ড স্টেম অফ রাইনিয়া স্পেসিয়ন। এগুলো হচ্ছে বোটানিক্যালস। নেক্সট আমরা আসি সিনথেটিক। আমরা যেগুলো প্রশ্ন বলো স্যার। আমরা নিমের স্যার যে নিমের তেল ইউজ করবে, এটা স্যার কোন প্রকার পেস্ট কিল করার জন্য আর কি? নিমের তেল? জি স্যার, এটা কোন প্রকার মানে আর কি ডোজে দিলে আর কি স্যার? আমরা ডোজ তো কঠিন জিনিস, ডোজ তো আমি এখন হঠাৎ করে বলে দিতে পারবো না, বুঝতে পারছো? ডোজ হচ্ছে তোমার হোস্টটি কি, ইনসেক্টটি কি, সেটার উপর নির্ভর করবে আমি ডোজ কোনটি অ্যাপ্লাই করব। তুমি মার্কেট থেকে যখন ইনসেক্টিসাইড কিনবা, তুমি বোতলের গায়ে লেখা আছে এটি বেগুনের পোকার জন্য ব্যবহার করা যাবে, তার জন্য ডোজ আছে। জি স্যার, বোতলের গায়ে লেখা থাকে, বোতলের গায়ে লেখা থাকবে। এখন এটি নির্ভর, ডোজটা তুমি কিভাবে মানে কতটুকু দিবা সেটা নির্ভর করে আমি কোন ইনসেক্টের জন্য দিতেছি, কোন হোস্টের জন্য দিতেছি, সেইভাবে তারা এটি ওটি ল্যাবে এটি ডিটারমিন করে থাকে। আর তুমি এটি যেগুলো নিম অয়েল যেগুলো আছে বোটানিক্যালস, এগুলো সাধারণত সাকিং ইনসেক্ট যেগুলো আছে সেখানে ব্যবহার করা যায়, এবং যেগুলো কন্টাক্ট ইনসেক্টিসাইড হিসেবে ব্যবহার করা যায়। বুঝতে পারছো? কন্টাক্ট হচ্ছে তার গায়ে লাগবে, শরীরের উপর পড়বে, শরীরের উপরে পড়ার পরে এটি ভিতরে নার্ভাস সিস্টেমে যাবে, তারপরে এটি মারা যাবে। আবার এটি দেখা গেছে আমরা এই নিম অয়েলকে যারা সেলসেপ সাক করে তাদের এগেইনস্টে ব্যবহার করি। এটি একটি আমরা জেনারেল ইনসেক্টিসাইড বলি নিম অয়েলকে। ওকে, আর ডোজ যেটি বলেছো, ডোজটি কোশ্চেন আছে? স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার, হচ্ছে তোমার কথা শুনতে পাচ্ছি না। তোমার কথা শোনা যাচ্ছে না স্যার। ওর নেটওয়ার্কে মনে হচ্ছে প্রবলেম হচ্ছে। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তুমি যদি কিছু জানার থাকে আমাকে একটু ফোন করো বা কথা বলো, আমি বলে দেবো সব কিছু। এনিওয়ে, সিনথেটিক হচ্ছে যেটি আসলে কমার্শিয়ালি, যেটি কোন একটি ফর্মুলা ব্যবহার করে কমার্শিয়ালি আমরা এই কারখানায় তৈরি করা হয়, সেটি হচ্ছে সিনথেটিক ওয়ে। তাদের মধ্যে নাম্বার 1 হচ্ছে অর্গানোফসফরাস। অত্যন্ত বড় একটি গ্রুপ অর্গানোফসফরাস, অত্যন্ত বড় একটি গ্রুপ হচ্ছে অর্গানোফসফরাস। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্লোরপাইরিফস, মিথাইল, ডায়াজিনন, ডাইক্লোরোফস, ফেনিট্রোথিওন, মেলাথিওন, নালেট, মনোক্রোটোফস, ফসফামিডন, বাসুডিন। এখানে তোমরা যে নামগুলো দেখতেছো এগুলো হচ্ছে তাদের কমন নেম, কিন্তু একজন কোম্পানি যখন তৈরি করে তখন কিন্তু সে তার কোম্পানির নাম অনুসারে ট্রেড নেম দেয়। যেমন তোমার প্যারাসিটামল, দিস ইজ জেনেরিক নেম, কেমিক্যাল নেম। কিন্তু গ্লাক্সো যখন তৈরি করে এক নাম দেয়, ও যখন তৈরি করে আরেক নাম দেয়, ও যখন তৈরি করে আরেক নাম দেয়, জিনিস কিন্তু একই। এখন এখানে যে আমরা নামগুলো দেখতেছি, ক্লোরপাইরিফস, দিস আর জেনেরিক নেম অর কেমিক্যাল নেম। কোম্পানিগুলো যখন তৈরি করে এই ক্লোরপাইরিফস ধরো 200 কোম্পানি তৈরি করতেছে, তারা তাদের মতো করে নাম দেয়। এগুলো হচ্ছে সব জেনেরিক নেম। আমরা অর্গানোক্লোরিনে আসি, লিন্ডেন, ক্লোরডেন। অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট কি সেম থাকে? না, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট সেম থাকবে না। এখন সেটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট তোমার কত থাকবে? ধরো একটা কোম্পানি তৈরি করলো, উপরে লেখা আছে 50 EC, আর একটি কোম্পানি তৈরি করলো 20 EC। একটা কোম্পানি তৈরি করলো স্ট্যান্ডার্ড লেভেল থাকে না একটা, যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেল বা এটা মেইনটেইন করে কারা? না, আমি তোমাকে বলছি স্ট্যান্ডার্ড বলতে কিছু না, সেটা না। স্ট্যান্ডার্ড এখানে আছে। এখানে একটা ফর্মুলেশন আসলো, সেটা 50 EC। 50 EC যদি হয় তার জন্য একটা নির্দিষ্ট রেট থাকবে, রিকমেন্ডেড রেট 1 ml per liter সামথিং। 20 EC যখন হবে এর মানে হচ্ছে তার স্ট্রেংথ কম।
তুমি তো এটা সংখ্যা দ্বারা তো বুঝতে পারতেছো নাকি 50 এবং 20 কি, এটা হচ্ছে তার স্ট্রেংথ। ইনসেক্টিসাইডের যে স্ট্রেংথ সেটি এই সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। তবে এখানে এরপরে তো এখানে 20 আছে এবং তার জন্য তখন তার ডোজ যে রিকমেন্ডেড ডোজ বেড়ে যাবে হয়তো 1.5 ml পার লিটার। অর্থাৎ যে যেটাই তৈরি করুক না কেন সেটার যে ফর্মুলেশন এবং সেটার যে ইন্ডিকেশন সেটি কিন্তু তার বোতলের গায়ে লেখা থাকে। বুঝতে পারছো? এখন ক্লোরপাইরিফস দিয়ে যে সকল কোম্পানি সবাই 50 EC তৈরি করবে তা কিন্তু না। সে যেটা দিয়ে তৈরি করবে তার ইন্ডিকেশন ওখানে লেখা থাকবে, এখানে এত ইসি আছে, তুমি এত ডোজ এত ml পার লিটারে ব্যবহার করবা। তুমি যে প্যারাসিটামল ব্যবহার করতেছো 500 ml আছে, এখন দেখা যাবে 665 mg 650 mg অনেক কিছু আছে। অর্গানোক্লোরিন যেটি আছে লিন্ডেন ক্লোরডেন ডিডিটি, আসলে অর্গানোক্লোরিন ইনসেক্টিসাইড বাংলাদেশের ব্যান্ড, তারপরেও ডিডিটি প্যারা ডাইক্লোরো ট্রাইফিনাইল ট্রাইক্লোরোইথেন এটি তোমার এখনো ড্রাই ফিশে হিউজ পরিমাণে ব্যবহার করা হয়। আমরা যে শুটকি মাছ খাই, তোমরা কক্সবাজার গেলে দেখবা বা টেকনাফের ওদিকে গেলে দেখবা যে কি পরিমাণ ডিডিটি ইউজ করা হয়। সবাই দেখে, সবার সামনে ইউজ করে, যদিও কিন্তু বন্ধ, অলরেডি ব্যান্ডেড। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটি বহু আগে ব্যান্ড করেছে, আমাদের দেশেও ব্যান্ড, তারপরে দেখবা যেটি তারা ব্যবহার করতেছে। এরপর হচ্ছে অর্গানো কার্বামেটের মধ্যে আছে কার্বারাইল, কার্বোপুরান, কার্বোসালফান, এলডিকার্ব, এলডোক্সিকার্ব, বেন্ডিকার্ব, অনেক জেনেরিক নেম আছে এখানে। একেবারেই তোমার মানে সামান্য কয়েকটা নাম দেয়া আছে। আমি তোমাদেরকে পিটাক পেস্টিসাইড টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটির একটা আছে, ওই ইনসেক্টিসাইডের লিস্ট আছে, আমি তোমাদেরকে 100 মিটার প্রোভাইড করবো। তোমরা বুঝতে পারবে যে বাংলাদেশে কত কোম্পানি আছে, কি পরিমাণ ইনসেক্টিসাইড আছে। নিওনিকোটিনয়েড, এটি একটি থার্ড জেনারেশন ইনসেক্টিসাইড। নিওনিকোটিনয়েড, তোমরা যাদের রাজশাহীতে বাসা আছে, যাদের আমের বাগান আছে, তোমরা খোঁজ দিলে জানতে পারবা যে সেখানে একটি ইনসেক্টিসাইড খুব পপুলারলি ইউজ করে, ইমিডাক্লোপ্রিড। ম্যাঙ্গোর যে হোপার আছে, হোপার ইনসেক্ট, ম্যাঙ্গো হোপার, ইডিওসেরাস অ্যাটকিনসনি, ম্যাঙ্গোর যে হোপার আছে, ম্যাঙ্গোর হোপার কন্ট্রোল করার জন্য এই ইনসেক্টিসাইডটি এখনো বাংলাদেশে পপুলারলি ইউজ করা হয়। এটি একটি থার্ড জেনারেশন ইনসেক্টিসাইড, ইমিডাক্লোপ্রিড। তারপরে তাদের এই গ্রুপ অ্যাসিটামিপ্রিড, থায়াক্লোপিড, অত্যন্ত জনপ্রিয় একটি ইনসেক্টিসাইড গ্রুপ। নিওনিকোটিনয়েড, অত্যন্ত জনপ্রিয় একটি গ্রুপ, নিওনিকোটিনয়েড। ইমিডাক্লোপ্রিড ব্যবহার করি আমরা, অ্যাসিটামিপ্রিড আছে, থায়াক্লোপিড আছে, এদেরকে ইন্ডিভিজুয়ালিও ব্যবহার করা হয়, এদেরকে কম্বাইন্ড হিসাবেও ব্যবহার করা হয়। নেক্সট আমরা আসি ইনসেক্ট গ্রোথ রেগুলেটর। কনভেনশনাল ইনসেক্টিসাইডের ক্ষতি থেকে বের হওয়ার জন্য আমরা কি করলাম, ইনসেক্টের যে এন্ডোক্রাইনোলজি আছে, মনে আছে তোমাদের ওই এন্ডোক্রাইনোলজির ক্লাস 2 জি স্যার মনে আছে? কর্পোরা কার্ডিয়াকা, সেখানে নিউরো কর্পোরা কার্ডিয়াকা, কর্পোরা এলাটা, প্রোথোরাসিক গ্ল্যান্ড, নিউরোসেক্রেটরি সেল, এই যে সাইটটি যে গ্ল্যান্ড আছে সেখান থেকে কি কি তৈরি হয়, কিভাবে বাধা দেয়, কোনটাকে আমরা বাধা দিলে ইনসেক্টের গ্রোথ এবং ডেভেলপমেন্ট অফ হবে, সেটা তোমাদেরকে আমার মনে আমি পড়িয়েছি ভালোভাবে। সেখানে এটিকে আমরা আইপিএম এ কিভাবে ইউজ করবো, হাউ উই ক্যান অ্যাপ্লাই দ্য endocrinological knowledge in insect pest management, তোমাদেরকে পড়িয়েছি আমি টুকুতে। How we can apply endocrinological knowledge in insect pest management, সেটির অ্যাপ্লিকেশন এখানে insect growth regulator। juvenile hormone mimic, এটি মার্কেটে পাওয়া যায়। এদের মধ্যে একটা হচ্ছে ফেনক্সিকার আর একটা হচ্ছে হাইড্রোপ্রিনিন। দুটি টার্গেট একই কিন্তু ফর্মুলেশন ভিন্ন। একটা হচ্ছে ফেনক্সিকার আর একটা হচ্ছে হাইড্রোপ্রিনিন। তো জুভেনাইল হরমোন মিমিক, জুভেনাইল হরমোনের কাজ কি? স্যার ইনসেক্ট যে স্টেজে আছে ওই স্টেজেই রেখে দেওয়া। ইয়েস, ইনসেক্টকে জুভেনাইল স্টেজে রেখে দেওয়া এবং দ্যাট সিক্রেটস ফ্রম কর্পোরা এলাটা। ইনসেক্টের যে গ্ল্যান্ড আছে কর্পোরা এলাটা থেকে এটি তৈরি হয় এবং এটির কাজ হচ্ছে ইনসেক্টকে জুভেনাইল স্টেজে রাখার জন্য। সেখানে মেকানিজম আমি পড়িয়েছি, মল্টিং, মেটামরফোসিস, কিভাবে একটি আরেকটিকে বাধা দেয় সেটা অন্য জিনিস, আর এটির কাজ হচ্ছে ইনসেক্টকে জুভেনাইল স্টেজে রাখা। এখন এই যে ফেনক্সিকার মার্কেটে পাওয়া যাচ্ছে, হাইড্রোপ্রিনি পাওয়া যাচ্ছে, এটিকে যদি তুমি ফেনক্সিকার এবং হাইড্রোপ্রিনি এটিকে যদি তুমি অ্যাপ্লাই করো
তাহলে কি হবে? মিমিক হচ্ছে মানে ওই ওটির মতোই, অর্থাৎ ইনসেক্ট থেকে যেটি তৈরি হচ্ছে আমি যেটি অ্যাপ্লাই করছি সিমিলার। That is phenoxycarb and hydrophene, one kind of juvenile hormone analog. আমি যদি phenoxycarb অ্যাপ্লাই করি জমিতে, হাইড্রোফেনি যদি অ্যাপ্লাই করি, কি হবে? একই স্টেজে থেকে যাবে স্যার। Yes. পরের স্টেজে আমরা অ্যাপ্লাই করে দেখেছি, তুমি আজকে অ্যাপ্লাই করলাম 3 থেকে 4 দিনের মধ্যে এটি ওই স্টেজে থাকে প্রচুর, মানে তখন একটু খাওয়া বেশি করে, কিন্তু মুহূর্তের মধ্যে এটি অ্যাবনরমালিটি শো করে, মোটা হয়ে যায়, অ্যাবনরমাল হয় এবং এটি মারা যায়। দিট ইজ এন্ডোক্রাইনোলজিক্যাল নলেজ। নেক্সট আমরা আসি কাইটিন সিনথেসিস ইনহিবিটর। এই দুটি বাংলাদেশ পাওয়া যাচ্ছে পপুলার, বুপ্রোফেজিন এবং নোভালিউরন। বুপ্রোফেজিন এবং নোভালিউরন কাইটিন সিনথেসিস ইনহিবিটর। ইনসেক্টের যে কাইটিন ফরমেশন হয়, অর্থাৎ ইনসেক্টের মোল্টিং এর জন্য যে কাইটিন সিনথেসিস দরকার, এই ইনসেক্টিসাইড এটি ব্যবহার করলে, বুপ্রোফেজিন যদি আমরা অ্যাপ্লাই করি, নোভালিউরন যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে ইনসেক্টের যে নরমাল মোল্টিং হচ্ছে সেটি অফ হয়ে যাচ্ছে। কারণ মোল্টিং এর জন্য যে কাইটিন ফরমেশন দরকার, সেই কাইটিন ফরমেশনটি হচ্ছে না। এই বুপ্রোফেজিন অ্যাপ্লাই করার সাথে সাথে সেই কাইটিন সিনথেসিসকে বা কাইটিন ফরমেশনকে ইনহিবিট করে দিচ্ছে। ইনসেক্টটি যেখানে আছে সেখানে থাকে, নেক্সট মোল্টিং এসে যেতে পারছে না। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, তার যে ইন্টেগুমেন্ট আছে, তার যে কিউটিকলটি আছে সেটি ফেটে যাচ্ছে এবং ইনসেক্টটি মারা যায়। তারপর আছে একডাইসন অ্যাগনিস্ট। একডাইসন ইজ ওয়ান কাইন্ড অফ স্টেরয়েড হরমোন, যেটি ইনসেক্টের প্রোথোরাসিক গ্ল্যান্ড থেকে তৈরি হয়। একডাইসন ইজ ওয়ান কাইন্ড অফ স্টেরয়েড হরমোন, যেটি ইনসেক্টের প্রোথোরাসিক গ্ল্যান্ড থেকে তৈরি হয়। অ্যাগনিস্ট হচ্ছে যেটি পজিটিভ সেন্সে আমরা ব্যবহার করি, আর অ্যান্টাগনিস্ট হচ্ছে নেগেটিভ সেন্সে ব্যবহার করি, যেটি ইনহিবিট করে। অ্যাগনিস্ট এটি যখন আমরা অ্যাপ্লাই করি, তখন সেটি তার যে ভিতরে যে এন্ডোক্রাইনোলজিক্যাল যেসব ফাংশন আছে, বিশেষ করে যে প্রোথোরাসিক গ্ল্যান্ড থেকে যেটি তৈরি হচ্ছে, সেটি প্রচুর পরিমাণে এটাকে স্টিমুলেট করে এবং সেটি অ্যাবনরমাল ফিজিওলজিক্যাল অ্যাবনরমালিটি শো করে। অর্থাৎ এই ইনসেক্ট গ্রোথ রেগুলেটর গুলির কাজই হচ্ছে, একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, ইনসেক্ট গ্রোথ রেগুলেটরস আর নট নেভার work in central nervous system. Insect growth regulators never work in central nervous system of insect. They are physiological disruptor. অর্থাৎ ফিজিওলজিকে হ্যাম্পার করতেছে, তাকে গ্রোথ করতে দিবে না, ওভার গ্রোথ করবে, এটা করবে সেটা করবে, কিন্তু সেটি নার্ভাস সিস্টেমে কোনো ফাংশন করে না। তো এখন এখানে একটু সব জিনিসের সুবিধা আছে, অসুবিধা আছে। এটি সুবিধা হচ্ছে এটি এনভায়রনমেন্টালি ভেরি সেফ, এটি আমাদের জন্য ভেরি সেফ, বায়ো কন্ট্রোল এজেন্টের জন্য ভেরি সেফ, এবং এটির একটু অসুবিধা আছে, এটি একটু স্লো ফাংশন করে। কিন্তু স্লো ফাংশন করলেও যার সুবিধা বেশি আমরা তাকে অ্যাকসেপ্ট করব। আমি এখন যদি ক্লোরপাইরিফস ইউজ করি, সাইপারমেথ্রিন ইউজ করি, অত্যন্ত টক্সিক ইনসেক্টিসাইড, আমি আজকে অ্যাপ্লাই করলে 24 আওয়ারের মধ্যে ইনসেক্ট মারা যাবে, কিন্তু সাথে সাথে জমিতে যত বায়ো কন্ট্রোল এজেন্ট আছে সব মারা যাবে। তারপর হচ্ছে তোমার আমার খাবারের মধ্যে সেটি ঢুকবে, খাবারের চেইনের মাধ্যমে আমার বডিতে আসবে, যেটি ভালো কাজ, অত্যন্ত ভালো কাজ করে 100%, কিন্তু আমরা সেখানে না গিয়ে যেটি 70% কাজ করে সেখানে যাই, কারণ তার আদার্স যে অ্যাডভান্টেজ গুলো আছে সেটি আমরা অ্যাকসেপ্ট করি, বিবেচনা করি। মাইক্রোবিয়াল ল্যাকটোন ইনসেক্টিসাইড, তোমরা যদি একটু আগে পড়িয়েছে বিটি না, এটি মাইক্রোবিয়াল ল্যাকটোন হচ্ছে অন্য একটি গ্রুপ, আমি পরে আসছি। মাইক্রোবিয়াল ল্যাকটোন হচ্ছে যেটি আসলে সয়েল ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয়। দিস ইজ ন্যাচারাল, দিস ইজ বায়োপেস্টিসাইড, ন্যাচারাল পেস্টিসাইড। এভারমেকটিন আছে, এখানে এভারমেকটিন একটা গ্রুপ আছে যেখানে দুটি ইনসেক্টিসাইড আছে, এবামেকটিন এবং অ্যামামেকটিন বেনজয়েট। একটি হচ্ছে এবামেকটিন আর একটি হচ্ছে অ্যামামেকটিন বা অ্যামামেকটিন বেনজয়েট। এবং এই অ্যামামেকটিন ইনসেক্টিসাইডটি এটি মার্কেটে পাওয়া যায় বিভিন্ন নামে, সাসপেন্ড, প্রোক্লেম, হাইক্লেম, এটি বিভিন্ন নামে পাওয়া যায়। এবং এটি এই অ্যামামেকটিন বেনজয়েটটি ক্যাটারপিলার দমনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই ভালো। লেপিডোপ্টেরান যে সকল ক্যাটারপিলার আছে তাদের কন্ট্রোল করার জন্য এই অ্যামামেকটিনটি খুবই ভালো। আর মাইটস যেগুলো আছে, মাইটকে কন্ট্রোল করার জন্য অ্যামামেকটিন ইজ ভেরি গুড, এবং সাকিং ইনসেক্টকে কন্ট্রোল করার জন্য মিলমাইসিন আছে, এটি ল্যাপিমেকটিন, স্পিনোসাইড, অত্যন্ত এক্সপেন্সিভ এবং এটি একটি ভালো মানের ওষুধ।
এখনো পর্যন্ত। বাংলাদেশে যে ফল আর্মিওয়ার্ম এসেছে নাম শুনেছো ভুট্টাতে? জি স্যার। ভুট্টাতে যে ফল আর্মিওয়ার্ম এসেছে অত্যন্ত ডিস্ট্রাকটিভ একটি ইনসেক্ট, এবং সেটিকে কন্ট্রোল করার জন্য আমরা দুইটা ইনসেক্ট এখনো পর্যন্ত ফিল্ড লেভেলে সাজেস্ট করছি। একটি হচ্ছে অ্যামামেকটিন বেনজয়েড আর একটি হচ্ছে স্পিনোসাইড। তোমরা তোমাদের আশেপাশে যদি কোনো এগ্রিকালচারিস্ট থাকে বা তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারো, খুবই ভালো কাজ করে অ্যামামেকটিন বেনজয়েড এবং স্পিনোসাইড এগেইনস্ট ফল আর্মিওয়ার্ম। এরপর আমরা আসি ফাইরাজোল ইনসেক্টিসাইড ফিপ্রোনিন, এটি নতুন একটি গ্রুপ। বলো স্যার এরা কোথায় কাজ করে স্যার, অ্যামামেকটিন আর স্পিনোসাইড? হ্যাঁ, এটি কোথায় কাজ করে? ইয়েস স্যার। মানে কোথায় কাজ করে বুঝিনি, মানে এটি মানে কিভাবে কাজ ফল করে? আর্মি ওয়ার্ম কমাতে কাজ করে। আগেরটাতে তো আমরা দেখলাম যে স্যার জুভেনাইল হরমোন কে স্টপ মানে এটা ওয়ার্কে বন্ধ করে দেয়। এটি আমি পরে আসতেছি, এটি পরে আসতেছে। অ্যামামেকটিন বেনজয়েড এগুলো নিউরোটক্সিক, বুঝতে পারছো? এগুলো হচ্ছে নিউরোটক্সিক, এগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করে। ঠিক আছে। এখানে যতগুলো ইনসেক্টিসাইড আছে, মেট্রোসাইক্লিক ল্যাকটোন ইনসেক্টিসাইড, পাইরাজোল ইনসেক্টিসাইড, এগুলো অল আর ওয়ার্কস ইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইন ডিফারেন্ট মোড অফ ওয়ে। এখন দেখো এখানে এই যে অ্যামামেকটিন বেনজয়েড এবং অ্যাবামেকটিন আমরা কোথায় থেকে এটাকে সিনথেসিস করি? স্ট্রেপ্টোমাইসিস এপারমিটিলিস একটি সয়েল ব্যাকটেরিয়া, আর একটি হচ্ছে স্পিনোসাইড সয়েল ব্যাকটেরিয়া সেকাপোলিসপোরা স্পিনোসা, এবং অত্যন্ত পপুলার বায়োপেস্টিসাইড নাও, জাস্ট নাও অত্যন্ত পপুলার বায়োপেস্টিসাইড এই গ্রুপটি ম্যাক্রোসাইক্লিক ল্যাকটোন ইনসেক্টিসাইড, যাদেরকে আসলে সয়েল ব্যাকটেরিয়া থেকে আমরা সিনথেসিস করে থাকি। মাইক্রোবিয়াল ইনসেক্টিসাইড বিটি, তোমরা যদি একটু আগে পড়িয়েছে, তোমরা সেখানে নাম শুনেছো ব্যাকটেরিয়া ব্যাসিলাস থুরেনজিয়েন্সিস, এবং ব্যাসিলাস পপিলি। এগুলো হচ্ছে এন্টোমোপ্যাথোজেন। এন্টোমোপ্যাথোজেন হচ্ছে এমন কিছু প্যাথোজেন আছে যারা ইনসেক্টকে কিল করে, অর্থাৎ লিভিং অর্গানিজম দিয়ে লিভিং অর্গানিজমকে কিল করি। কিছু প্যাথোজেন আছে যে প্যাথোজেন গুলো দিয়ে আমরা এখন ইনসেক্টিসাইড গুলোকে কন্ট্রোল করি। ব্যাসিলাস থুরেনজিয়েন্সিস আমরা পাউডার হিসেবে পাওয়া যায় মার্কেটে, এটিকে অ্যাপ্লাই করি। অথবা কিছু ট্রানজেনিক ক্রপ আছে, যেমন বিটি ব্রিঞ্জাল, বিটি কর্ন, বিটি কটন, বিটি সয়াবিন, অর্থাৎ এটিকে আমরা সরাসরি পাউডারকে পানির সাথে মিশিয়ে স্প্রে করতে পারি। এবং এর সাথে যে অ্যাডভান্স টেকনোলজি, সেটি হচ্ছে আমরা ট্রানজেনিক ক্রপ তৈরি করবো। যে জিনটি আছে বিটি, সেই জিনটিকে আমরা প্লান্টের যে জেনোম আছে জেনোমের ভিতরে ঢুকে দিয়ে আমরা ওটাকে একটা পার্মানেন্ট শেপ তৈরি করে আমরা ক্রপ তৈরি করি, যেখানে ওই ক্রপের জেনোমের মধ্যে ওই বিটির যে জিনটি আছে সেটি স্টেবল হয়ে যায়। তারপরে ব্যাসিলাস পপিলি, এটি আমরা স্প্রে করি। ফানজাইয়ের মধ্যে আছে বিউভেরিয়া বেসিয়ানা, এদেরকে কি করি? এদেরকে আমরা পানির সাথে মিশিয়ে যখন স্প্রে করি, এখান থেকে হাইফি তৈরি হয়, ফাঙ্গাল হাইফি, নাম শুনেছো থ্রেড লাইক স্ট্রাকচার। এই ফাঙ্গাল হাইফি ইনসেক্টের বডির মধ্যে ঢুকে যায় কিউটিকল দিয়ে, সেখান থেকে তার যে রস আছে, খাবার আছে, নিউট্রিয়েন্ট আছে, সেগুলাতে রস আছে, খাবার নিয়ে নেয় এবং ইনসেক্টটি পরবর্তীতে মারা যায়। প্রোটোজোয়া আছে, ভাইরাল প্রোটোজোয়া খুব একটা বেশি এখানে ব্যবহার করা হয় না, তবে ভাইরাস ব্যবহার করা হয়। SNPV, এখানে খেয়াল করো, SNPV নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস, নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস। এস মানে কি? এবং একটি জিনিস আরো ইম্পর্টেন্ট তোমার জন্য, যেটি হচ্ছে যে ভাইরাল পেস্টিসাইডস আর অলওয়েজ স্পিসিস স্পেসিফিক। এই জিনিসটা মনে রাখবা, viral pesticides or viral pesticides are always species specific. Viral pesticides are always species specific. অর্থাৎ এটি যে ইনসেক্ট স্পিসিস জন্য তৈরি করা হয়েছে শুধু সেটার এগেইনস্টে কাজ করবে, অন্য কারো এগেইনস্টে কাজ করবে না। বাট বিটি, বিউভেরিয়া বেসিয়ানা এগুলা কমন ইন জেনারেল। Viral pesticides are not in general. They always work against insects, but these are always species specific. এখন এখানে S, NPV হচ্ছে নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস।
এনপিভি হচ্ছে নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস, এবং এস হচ্ছে স্পোডপ্টেরা। একটু আগে তোমরা দেখেছো স্পোডপ্টেরা লিটিউরা, দেখেছো যে কি ক্যাটারপিলারটি তোমরা যেটাকে আর্মি ওয়ান বলেছো, স্পোডপ্টেরা লিটিউরা। এই স্পোডপ্টেরা এস কথাটি এখানে ব্যবহার করা হচ্ছে। যখন কোনো জায়গাতে এইভাবে লেখা থাকবে তখন তুমি নিশ্চিত হবা যে এটি শুধুমাত্র স্পোডপ্টেরা অ্যাগনিস্টের কাজ করবে, স্পোডপ্টেরা লিটিউরা অ্যাগনিস্টের কাজ করবে, অন্য কোন স্পিসিস অ্যাগনিস্ট এটি কাজ করবে না। সেকেন্ড ওয়ান দেখো এইচ এ এন পি বি। এইচ এ হেলিকোভারপা, হেলিকোভারপা হলো এইচ, এ হলো আর্মিজেরা। হেলিকোভারপা আর্মিজেরা তোমরা এগুলো ফাইনাল ইয়ারে জানবা ডিটেইলস। হেলিকোভারপা আর্মিজেরা এটি আরেকটি ক্যাটারপিলার যেটি টমেটো সহ বিভিন্ন ভেজিটেবলস এর প্রতিসাধন করে থাকে, নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস। সুতরাং এই জিনিসটা তোমাকে খেয়াল করতে হবে যে ভাইরাল পেস্টিসাইডস আর অলওয়েজ স্পিসিস স্পেসিফিক। তুমি যে স্পিসিস এগেইনস্ট অ্যাপ্লাই করবা শুধু সেখানেই কাজ করবে, অন্যটাতে কাজ করবে না। এই যে এখন তোমার নতুন একটি ইনসেক্টিসাইড এসেছে ফল আর্মিওয়ার্মের এগেইনস্টে, একটি অ্যান্টিবি এসেছে, সেটি হচ্ছে ফাউলিজেন। রিসেন্টলি বাংলাদেশে এসেছে এবং সেটি শুধুমাত্র ফল আর্মিওয়ার্মের এগেইনস্টে কাজ করবে। এখন আমরা আসি সেকেন্ড যে ক্লাসিফিকেশনটি। প্রথমটি হচ্ছে কি? প্রথম ক্লাসিফিকেশনটি হচ্ছে based on chemical nature. Second one is on the basis of route of entry. Second one is number B, দেখো on the basis of route of entry। আমি ইনসেক্টিসাইড অ্যাপ্লাই করলাম, এটি কিভাবে ইনসেক্টের শরীরে ঢুকবে তার উপরে। স্টোমাক পয়জন, কারণ হচ্ছে ইনসেক্টিসাইডটিকে তার বডিতে ঢুকতে হবে, ইনসেক্টিসাইডটিকে তার বডিতে ঢুকতে হবে। এখন স্টোমাক পয়জন অর্থাৎ আমি একটি ক্রপে আমি ইনসেক্টিসাইড অ্যাপ্লাই করলাম বা স্পিনোসাইড বা এমামেকটিন বেনজয়েড আমি অ্যাপ্লাই করলাম, সেটি পাতার উপরে পড়বে, পাতাটা টক্সিক হবে এবং সেই টক্সিক পাতাটা সে খাবে, খাওয়ার পর সেটি স্টোমাকে যাবে। স্টোমাকে যাওয়ার পর ইনসেক্টিসাইড মলিকিউলগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করা শুরু করবে, অর্থাৎ এটি কিভাবে তার বডিতে ঢুকছে। সেকেন্ড ওয়ান ইজ কন্টাক্ট, দ্যাট ইজ ভেরি ইজি। এটি ইনসেক্টিসাইডের কিউটিকল আছে বা ইন্টেগুমেন্ট আছে, তার বডিতে লাগবে, তারপরে যে সকল তার যে ফোর আছে, যে ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে এবং সেটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করে। সিস্টেমিক পয়জন, ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো লেখা আছে ফসফামিডন, পাসোটিন, টেনজি, মেটাসিস্টক্স, এগুলো হচ্ছে সিস্টেমিক ইনসেক্টিসাইড। এটা কিভাবে কাজ করে? এটি ধরো একটি ধানের জমি আছে, তুমি সেখানে ইউজুয়ালি ওদেরকে গ্রানুলারে বেশি পাওয়া যায়। সিস্টেমিক ইনসেক্টিসাইড যেগুলো আছে এগুলোকে গ্রানুলার ফর্মে বেশি পাওয়া যায়। তুমি গ্রানুলার ফর্মে তুমি ধানের জমিতে এটাকে ব্রডকাস্ট করে দিলে সেখানে একটু পানি থাকবে, পানি থাকার পর এটি পানির সাথে মিশে যাবে। মিশে যাওয়ার পর যে সকল ইনসেক্টিসাইড মলিকিউল আছে সেই ইনসেক্টিসাইড মলিকিউল গুলো এন্টার ইন দা প্লান্ট সিস্টেম, জাইলেম এন্ড ফ্লোয়েম সিস্টেম থ্রু রুট অ্যাবজর্পশন। অর্থাৎ ইনসেক্টিসাইড মলিকিউল পানির সাথে মিশবে, মিশার পর সেটি রুটের মাধ্যমে প্লান্টের উপরে, প্লান্টের জাইলেম এবং ফ্লোয়েম সিস্টেমে চলে আসবে, পুরো প্লান্টকে একটা নির্দিষ্ট সময়ের জন্য টক্সিক করে ফেলবে। এরপরে যে ইনসেক্টটি খাবে সেটি সেখানে মারা যাবে। তবে সিস্টেমিক ইনসেক্টিসাইড ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। সাধারণত আমরা ভেজিটেবলস এর ক্ষেত্রে এটি ব্যবহার করতে চাই না। যেগুলো একটু লম্বা ক্রপ আছে, বিশেষ করে রাইস আছে, বেনানা আছে, জুট আছে, এই সমস্ত লম্বা ক্রপের ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করি, সাজেস্ট করি। বা যে সমস্ত ভেজিটেবল আমরা খুব রেগুলার বেসিসে কালেক্ট করি পেট থেকে, তাদের এগেইনস্টে সাধারণত আমরা সিস্টেমিক ইনসেক্টিসাইড ব্যবহার করি না, করা ঠিক না। কারণ এটি জমিতে দেওয়ার পর পুরো প্লান্ট সিস্টেমকে টক্সিক করবে, তারপরে ইনসেক্ট সেখানে খাবে, খাওয়ার পর সেটি মারা যাবে। ফিউমিগেন্টস, মিথাইল ব্রোমাইড, ফিউমিগেন্টস আমরা নরমালি ইউজ করি, যেমন আমরা করে যে স্প্রে করি, দ্যাটস আর ফিউমিগেন্টস। এখানে ছোট ছোট ড্রপলেট আছে, সেই ড্রপলেট গুলো বাতাসে হয় এবং এটা যে তার যে রেসপিরেটরি সিস্টেম আছে, বিশেষ করে যে এটাকে আমরা কি বলি স্পাইরাকোলাস ইনসেক্টের, সেটিকে বন্ধ করে দেয় এবং ইনসেক্টটি মারা যায়। ফিউমিগেন্টস on the basis of insecticide forms or formulation। তোমরা এগ্রিকেমিস্ট্রিতে পড়েছো what is formulation? That is form of insecticide or pesticide you can find in the market or commercially
অ্যাভেলেবল। কোন একটা ইনসেক্টিসাইডকে বা পেস্টিসাইডকে যে ফর্মে পাওয়া যাচ্ছে সেটাকে আমরা বলছি ফর্মুলেশন। লিকুইড বলি ডায়াজিনন 50 গ্রানুলার বাসোডিন 10G, ওয়েটেবল পাউডার মেলাথিয়ন 10%, সলিবল পাউডার অ্যাসিটামিপ্রিড 20 SP, এই যে দেখো SP সলিবল পাউডার, ফিউমিগ্যান্টস মিথাইল ব্রোমাইড সলিবল কনসেন্ট্রেট, বুপ্রোফেজিন 40 SC, SC হচ্ছে সলিবল কনসেন্ট্রেট, ইমালসিফায়াবল কনসেন্ট্রেট মেলাথিয়ন 57 EC। মার্কেটে যত লিকুইড ফর্মুলেশন পাওয়া যায় তাদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে EC, ইমালসিফায়াবল কনসেন্ট্রেট। এই যে দেখো এটি হচ্ছে ইমালসিফায়াবল কনসেন্ট্রেট। যেমন এখানে একটি বোতল আছে ডার্সবান। তোমরা কি আমার কথা শুনতে পারছো? ওকে, এখানে ধরো একটি ইনসেক্টিসাইড আছে ডার্সবান, এখানে লেখা আছে 20 EC। এটা কিন্তু লিকুইড। ডার্সবান অত্যন্ত ভালো একটি ইনসেক্টিসাইড। এটি কন্ট্রাক্ট ইনসেক্ট যেগুলো তাদের মাউথ পার সেম টাইম তাদের জন্য ভালো কাজ করে ডার্সবান 20 EC। এখানে কি কি আছে? অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে, থাকতেই হবে, ইমালসিফাইং এজেন্ট আছে এবং অর্গানিক সলভেন্ট আছে। তাহলে এই লিকুইডের মধ্যে তিনটি জিনিস আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, আরেকটা হচ্ছে ইমালসিফাইং এজেন্ট, আরেকটা হচ্ছে অর্গানিক সলভেন্ট। এটিকে যখন আমরা পানির সাথে মেশাই তখন এটি এমালশন তৈরি করে ডিউ টু দ্য হেল্প অফ ইমালসিফাইং এজেন্ট। এই ইনসেক্টিসাইডের মধ্যে যদি ইমালসিফাইং এজেন্ট না থাকে তাহলে সেটি ইমালশন তৈরি করবে না। এই ইমালসিফাইং এজেন্টটি পানির সাথে ইমালশন তৈরি করতে সহায়তা করে থাকে। আমরা ইমালশন কাকে বলে দেখো? ভেরি ফাইন ড্রপলেট অফ ওয়ান লিকুইড ইন অ্যানাদার লিকুইড ইন হুইচ ইট ইজ নট সলিবল অর ইমমিসিবল। সলিউশন আমরা ব্যবহার করি কখন? এই হোমোজেনিয়াস মিক্সার। পানিতে যখন আমরা চিনি দেই এটি হোমোজেনিয়াস মিক্সার।
নাই। কিউকার্বিন ফুড ফ্লাইকে কন্ট্রোল করার জন্য একক কোনো ইনসেক্টিসাইড এখনো মার্কেটে নাই, আমরা তাদের করি না এবং আমরা অনেক এক্সপেরিমেন্ট করেছি। এটার জন্য দরকার আছে আইপিএম, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। তুমি করলা জমিতে লাগানোর সময় করলা জমিটাকে ভালোভাবে চাষাবাদ করলে যাতে কোনো পিউপা জাতীয় কিছু না থাকে বা ডিম না থাকে। করলার জন্য সবচেয়ে ভালো হচ্ছে তোমার প্রথমেই যখনই গাছের বয়স 15-20 দিন বা 1 মাস হবে, তুমি সেখানে ট্র্যাপ লাগিয়ে দিবে এবং সেটি সব দোকানে পাওয়া যাবে। তুমি ট্র্যাপ, ফেরোমন ট্র্যাপ, বুঝতে পারছো? ফেরোমন ট্র্যাপ লাগানো হয়েছে, এখন স্যার ভাবতেছি স্যার মানে স্পিনোসাইড ইনসেক্টিসাইড অ্যাপ্লাই করব না। স্পিনোসাইড তুমি এটা বিভিন্ন নামে আছে, দোকানে বিভিন্ন নামে আছে, তুমি ওদেরকে বললে ওরা জানে। এটা খুব পপুলার ইনসেক্টিসাইড। স্যার এটা কি স্যার ইসি মানে ইমালসিফাইবল কনসেন্ট্রেট নাকি ডব্লিউপি? এটা হচ্ছে তোমার ট্রেসার 45SC সলিউবল কনসেন্ট্রেট, পানির সাথে, এটা লিকুইড। স্যার বুঝতে পারছি স্যার, এটা লিকুইড। এটা ডোজ হচ্ছে তোমার 0.25 ml পার লিটার ওয়াটার। এটা আবার বেশি দিলে টক্সিক হয়ে যাবে, এটা যা আছে এইটুকু দেয়াই ভালো, 0.25 ml পার লিটার ওয়াটার। এটা দামও বেশি, এটি পরিমাণও কম লাগে। ওকে জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো।